আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওটা যেহেতু আপনার সামনে আসছে, তো ১ম এ আমি কিছু আগে কথা বলে নেই। আমি আপনার একদমই সময় নষ্ট করতে চাই না। তো এই ভিডিওটা কি আপনার দেখা কাজে আসবে কিনা বা আপনি ভিডিওটা দেখবেন কিনা? তো সেটা আগে বলে নেই। এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আপনি বা তুমি যদি হচ্ছে ক্লাস 11, 12 বা এইচএসসি বা অ্যাডমিশন দাও, এই ৩-৪ টা গ্রুপের জন্য, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এছাড়াও তুমি যদি 9-10 হও, দেখতে পারো, বাট খুব একটা মনে হয় না এফিশিয়েন্ট হবে। আর তুমি যদি ক্লাস 8 এর নিচে হও বা হচ্ছে তুমি ভার্সিটিতে অলরেডি পড়ে থাকো, এই ভিডিওতে তোমাকে খুব একটা কিছু দিবে না। তো ইউ ক্যান গো। তো তোমার ভিডিওতে খুব একটা ইফেক্টফুল কিছু বলব না আমি তোমার জন্য। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আ দেখতে পারতেছো হচ্ছে আমি আমার অ্যাডমিশন জার্নিটা একটু শেয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে। তো এখানে একটা ১ম প্রশ্ন চলে আসে যে হচ্ছে আমি কিন্তু খুব টপার রেজাল্ট করছি মেডিকেলে এমন না, হ্যাঁ? মানে আমার মতো এরকম ভুরি, ভুরি ক্যান্ডিডেট আছে যারা খুব ভালো রেজাল্ট করছে। অ্যান্ড রেটিনাতে তোমরা হচ্ছে 1st, 2nd, 3rd এদের ইন্টারভিউ দেখো, মেডিকোতে দেখো। তো তাদের ভিডিও বাদ দিয়ে তুমি আমার ভিডিও কেন দেখবা, তাই না? ফার্স্ট থিং ফার্স্ট, আমার র‍্যাংক হচ্ছে ১০০০ এর বাইরে। তো আই অ্যাম নট লাইক দ্যাট টপার। তো সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, আমি নিজে যখন টপারদের ভিডিও দেখতাম 1st, 2nd, 3rd, তো তাদের লাইফের সাথে আমি হচ্ছে আমার লাইফটা রিলেট করতে পারতাম না। আমি তাদেরকে ছোট করতেছি না, খাটো করতেছি না, বাট দে আর সামথিং ডিফারেন্ট। দে আর বর্ন ডিফারেন্ট, দে আর মেড ডিফারেন্ট, দে অ্যাক্ট লাইক ডিফারেন্ট, হ্যাঁ? তারা দিনে ১৬ ঘন্টা পড়ে, তারা দিনে ১৮ ঘন্টা পড়ে, ১২ ঘন্টা পড়ে। তাদের কোনো ফেসবুক নাই, তাদের মোবাইল নাই। তারা হচ্ছে একদম ক্লাস ফার্স্ট ইয়ার থেকে তাদের সিলেবাস শেষ। টেস্টে তারা সবগুলোতে এ প্লাস পাইছে। তো এই জিনিসটার সাথে সবাই রিলেট করতে পারে না। তো আমার ভিডিওটা তুমি এইজন্য দেখতে পারো যে আই গেস তুমি আমার সাথে অনেক কিছু রিলেট করতে পারবা তোমার লাইফের। অ্যাজ লাইক যে হচ্ছে আমি কখনোই সবগুলোতে এ প্লাস পাইতাম না টেস্টগুলাতে। কোনোমতে পাস করছি। আমার এসএসসিতে এ প্লাস ছিল না। আমার ওই লাস্ট নাইট ফাইটার যারা থাকে অ্যাডমিশন মানে এইচএসসির বা টেস্ট এপি টেস্টের, তো আমাকে তুমি লাস্ট নাইট ফাইটারদের ভিতর কানেক্ট করতে পারো। তো তুমি আমার কথাগুলো হয়তো রিলেট করতে পারবা, হ্যাঁ? মানে আমি যে ফেজের ভিতর দিয়ে গেছি, তুমি এই ফেজের ভিতর দিয়ে হয়তো যাচ্ছ। আমি প্রিটি সিউর বাংলাদেশের মানে মোস্ট অফ দ্যা স্টুডেন্ট যারা একটু ভালো করতে চায়, তারা এই সেম ফেজের ভিতর দিয়েই যায়। যে একাডেমিকে তার মনে হয় যে আমি পুরা মারা খাইছি, গত ২ বছর পড়াশোনা করি নাই, আমি এখন কি করব? বা যারা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার পড়াশোনা করে আমি এখন কি করব? তো এই লাইফটার ভিতরে যেহেতু আমি গেছি, তো আমার মনে হয় যে আমার কথাটা তুমি রিলেট করতে পারবে বেশি। অ্যান্ড রেটিনা ফার্স্ট, রেটিনা সেকেন্ড, উদ্ভাস ফার্স্ট, বুয়েট ফার্স্ট, দে আর টপ, দে আর গুড। আমার কোনো সমস্যা নেই। বাট হচ্ছে ওদের লাইফের সাথে আমি নিজে রিলেট করতে পারতাম না। কারণ হচ্ছে ওরা যেটা বললাম ১২ ঘন্টা পরে ১৬ ঘন্টা পরে। তো আমার লাগতো যে আমার জায়গায় থেকে সাকসেস হইছে বা আমার জায়গায় থেকে অ্যাডমিশন ক্র্যাক করতে পারছে, এইরকম করা আমার গাইডলাইন লাগতো। তো আমি যে জিনিসটা পাই নাই, আই হোপ যে আমি ওই জায়গা থেকে যতটুক পারি আই উইল ট্রাই টু ডেলিভার বেস্ট। ওকে? তো ভিডিওতে হচ্ছে আমরা কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। আমি আগে ভিডিওর পুরা আউটলাইনটা বলে দিই কিরকম হবে। তো তোমার যেটুকু ইচ্ছা ওইটুকু দেখতে পারো। তোমার যদি মনে হয় যে এটা দেখতে ইচ্ছা করতেছে না, ওইটুকু তুমি দেখো না। ভিডিওর আউটলাইনটা কিরকম হবে? প্রথমত হচ্ছে যে আমি আমার অ্যাডমিশন লাইফটা আগে শেয়ার করব। আমার অ্যাডমিশন লাইফের হচ্ছে ৩ টা স্টেজ। একটা হচ্ছে এইচএসসির আগের স্টেজটা, সরি, টেস্টের আগের স্টেজটা, 11-12 এই ২ টা বছর কিভাবে আমার কাটছে, আমি কি, কি ভুল করছি, এই স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে যে তোমার টেস্ট থেকে এইচএস এর মাঝখানে। টেস্টের পরে একটা হিউজ গ্যাপ পাওয়া যায় ৪ মাস। তো এই ৪ মাসে আমি কি ভুল করছি, কি ঠিক করছি, এটা একটা। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাডমিশন ফেজ, হ্যাঁ? তো এই ৩ টে স্টেজে আমি ভাগ করছি আমার পুরো অ্যাডমিশন লাইফটাকে। তো এই ৩ টে স্টেজ নিয়ে আমি কথা বলব। আমার ভুলগুলো বলব, ঠিকগুলো বলব, আমার আফসোসগুলো বলব যেগুলো তোমাদের করা উচিত না, এগুলো নিয়ে আলোচনা করব। এর বাইরে কিছু এক্সট্রা হয়তো আমার এই অ্যাডমিশন লাইফের একদম লাস্ট মোমেন্টটা আমার কেমন কাটছে, এক্সামের দিন হলে ঢোকার পরে আমার কেমন লাগছে, রেজাল্টের দিন কেমন লাগছে, এগুলো হয়তো বোনাস বলতে পারি। যদি মাথায় থাকে আরকি পুরো ভিডিও বানানোর সময়। বাট বেসিক্যালি ১ম পার্টে আমরা ৩ টা টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওর সেকেন্ড পার্টটা আই গেস বেশি ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে যে তোমার মানে আমার লাইফ নিয়ে বেশি জানার চেয়ে তোমার ইম্পোর্টেন্ট তোমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এই জিনিসটা তোমার বেশি জানা ইম্পোর্টেন্ট, তাই না? তো ভিডিওর সেকেন্ড ফেজে আমরা এটা নিয়ে আলোচনা করব যে এই যে ৩ টা স্টেজ আমি বললাম আমার লাইফের মানে অ্যাডমিশন লাইফের, এই ৩ টা স্টেজে কার কখন কি করা উচিত, কি করা উচিত না, বা মারা খেয়ে আসলে পড়াশোনা না করলে পরবর্তীতে কিভাবে কামব্যাক দেওয়া যায় বা আদৌ কামব্যাক করা পসিবল কিনা সেটা নিয়ে আলোচনা করব সেকেন্ড পার্টে। ওইখানে হচ্ছে আমরা কি আলোচনা করব যে 11-12 অ্যাকচুয়ালি কি করা উচিত, দেন হচ্ছে যদি টেস্টের পর থেকে এইচএস এর আগ পর্যন্ত কি করা উচিত? যদি তুমি পড়াশোনা না করে থাকো বা পড়াশোনা করে থাকো। অ্যান্ড লাস্টলি হচ্ছে অ্যাডমিশন ফেজে কি, কি করা উচিত? অ্যান্ড অ্যাকচুয়ালি কি অ্যাডমিশন ফেজে মানে অমানসিক পড়াশোনা করে ক্র্যাক করা পসিবল কিনা? হুম? এটা হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে আলোচনা করব। অ্যান্ড ভিডিওর থার্ড পার্টটা বেসিক্যালি হচ্ছে জাস্ট আমি কিছু কিউ এন্ড এ অ্যান্সার দেব। কারণ হচ্ছে যে অ্যাডমিশন লাইফ নিয়ে অনেকেরই বিশেষ করে
মেডিকেল সেক্টর, আমি অন্য সেক্টর নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ মানে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির দিকে কথা বলতে যাবো না। বাট কিউএনএ যেটা মানে মেডিকেল লাইফের যে কিউএনএ গুলো বেশি আসছে, যে হচ্ছে ভাই কোন বই পড়বো, কিভাবে পড়বো, এক্সট্রা ইনফো পড়বো কিনা, কোন কোচিং সেন্টার পড়বো, তারপর হচ্ছে যে কখন থেকে প্রিপারেশন শুরু করবো, প্রি মেডিকেল পড়বো কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে আমি একদম ভিডিও লাস্টে আলোচনা করবো, ঠিক আছে? তো এখন ইউ ডিসাইড তুমি কতটুকু দেখবা। আমি যখন ভিডিও শুট করতেছি আমি এখনো জানি না যে কোন পার্ট কখন শুরু হবে, বাট যখন ভিডিওটা পাবলিশ হবে আমি আশা করি হচ্ছে যে এই জায়গায় কোথাও লিখে দিব হয়তো, অথবা হচ্ছে যে ক্যাপশনে লিখে দিব না, হ্যাঁ, যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট কোনটা কখন গিয়ে শুরু হয়েছে। তো তুমি চাইলে ইচ্ছা রিসিভ করে যেতে পারো। অনেক আজে বাজে কথা হয়েছে, এখন আমরা মূল টপিকে আসি, ঠিক আছে? তো প্রথম টপিকটা যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমার যে লাইফটা, হ্যাঁ, আমি একটু এটা নিয়ে একটু কথা বলি, যে আমার ফেজটা আমি 3 ভাগে ভাগ করছি, ঠিক আছে? প্রথম ফেজ যেটা, আমার ওকে, তো আমি 3টা ভাগে আমার লাইফটাকে ভাগ করলাম। একটা হচ্ছে আমার 11-12 আমার অ্যাডমিশন, মানে লাইফটা কেমন ছিল, মানে একাডেমিক লাইফ 11-12 কেমন ছিল। আমার হচ্ছে টেস্টের পর থেকে এইচএসসি রাগ পর্যন্ত, হ্যাঁ, মানে এই টাইমটা আমার কিভাবে কাটছে, এই টাইমটা কিরকম ছিল। আর ফাইনালি হচ্ছে আমার যে অ্যাডমিশন ফেজটা, আমার এই অ্যাডমিশন ফেজটা কিরকম ছিল, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি আজকে 3টা জিনিস নিয়ে, মানে এখনই 3টা জিনিস আলোচনা করব। তো আমাকে যারা একটু পার্সোনালি চিনো বা আমার নিজের কলেজের জুনিয়র আছো, তো তারা কম বেশি এইটা জানো যে আমি হচ্ছে প্রচুর পাপ করা একটা মানুষ, হ্যাঁ, পাপ করা মানুষ বলতে মানে একাডেমিক লাইফটাকে তুমি যদি একটা ধর্ম ধরো, আমি প্রচুর পাপ করা মানুষ, হ্যাঁ। আমি কি করি নাই, ধরো আমি ক্লাবিং করতাম, ক্লাস খুব কম করতাম, বাংটাং দিতাম, স্যাররা মাফ করবেন, ক্লাবিং করতাম প্রচুর, হচ্ছে তোমার মানে অলিম্পিয়াড করতাম, বিভিন্ন ফেস্টগুলোতে যাইতাম, টুকটাক কোম্পানি টম্পানি কাজ করতাম, প্রচুর ঘোরাঘুরি করতাম, লেখালেখি করতাম, এইখানে ওইখানে অনুষ্ঠানে যাওয়া। তো আমার 11-12 লাইফটা মানে বলতে পারো পুরোপুরি হচ্ছে একটা পাপে ভরা একটা লাইফ ছিল। যদি তুমি মানে ধর্ম ধরো একটা, যে একাডেমিক লাইফ একটা ধর্ম, পুরা পাপে ভরা ছিল, ঠিক আছে? এই লাইফে আমার প্রচুর মানে কি বলবো, মানে অ্যাচিভমেন্ট বলতে হচ্ছে জিরো। এই লাইফে আমার অ্যাচিভমেন্ট বলতে হচ্ছে জিরো তোমার একাডেমিক্সে। হ্যাঁ, আমি একদম জিরো বলতে কিরকম, তার মানে আমি ফেল করতাম না, ফেল করতাম না। আমি হচ্ছে কিন্তু ওই যে এ প্লাস পাইতো যে গ্রুপটা সবসময় ক্লাসে, গোল্ডেন পাইতো, র্যাঙ্ক নিয়ে মারামারি করতো, টপ করা লাগবে, টপ করা লাগবে, ওই গ্রুপের ভিতরে আমি ছিলাম না, হ্যাঁ। আমার জাস্ট এইটুক চিন্তা ছিল যে আমি যেন ফেল না করি, আমার যেন কখনো এইসব কথা না শুনতে হয় যে উপরে ক্লাস উঠতে পারবে কিনা, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট, হ্যাঁ। অ্যান্ড বায়োলজি যেহেতু হচ্ছে আমার অ্যাডমিশন লাইফ নিয়ে আগে থেকে একটু ছিল যে আমি মেডিকেল পড়বো, তো আমার বায়োলজিতে জাস্ট প্রাইড পড়তাম, আমি প্রায় জাস্ট দুটো পড়তাম, একটা হচ্ছে মানে বায়োলজি একটা প্রাইড পড়তাম, আর ফিজিক্স কেমিস্ট্রি ভাইয়ের কাছে পড়তাম, সেই দুইটা জাস্ট পড়তাম, হ্যাঁ, এরপরে কিছু পড়তাম না। তো আমার এই 11-12 লাইফটা হচ্ছে এরকম ছিল যে প্রচুর আউট কাজ করতাম, তোমার হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলো বা অন্য কিছু এটা করতাম, কিন্তু একাডেমিক্সের ক্ষেত্রে আমি মানে বলতেছি না যে ফেল করতাম, বাট হচ্ছে আমি ওই যে সিরিয়াস লেভেলটা, মানে যাদের অ্যাকচুয়ালি টার্গেট থাকে ওই লেভেলে আমি ছিলাম না। ধরো ক্লাস যদি 100 জন স্টুডেন্ট থাকে, আমার র্যাঙ্ক আসতো 40-50 এরকম, তো আমি এই ক্যাটাগরি স্টুডেন্ট ছিলাম, মিডিওকার মাপের। বাট পুরোপুরি ব্যাক বেঞ্চার না, যে হচ্ছে একদম লাইফ নিয়ে উদাসীন, মানে জীবনের চরম পর্যায়ে চলে গেছে ওদের সাথে, ওই লেভেলে ছিলাম না। তো এই লেভেলে আমার যদি তুমি যদি বলো যে এই লেভেলটা আমাকে কতটুকু অ্যাডমিশন হেল্প করছে, এটা হচ্ছে মোটামুটি অলমোস্ট তুমি জিরো বলতে পারো। কারণ হচ্ছে যে হ্যাঁ, আমার চ্যাপ্টারগুলো পড়া ছিল, বাট অত ডিটেলসে না। ইনফ্যাক্ট আমি যখন প্রি টেস্ট দিতাম, হাফ ইয়ারলি দিতাম, ইয়ারলি দিতাম, আমি শুধুমাত্র ওইটুক খুঁজে খুঁজে পড়ে যেতাম যে কতটুক পড়লে তোমার 5টা সিকিউ অ্যান্সার করা যায়। মানে সব চ্যাপ্টারও পড়তাম না, যে জাস্ট এইটুক পড়ে গেলে সিকিউ অ্যান্সার করা যাচ্ছে, ডান, এইটুক পড়লে অ্যান্সার করা যাচ্ছে, ডান, জাস্ট ওইটুক পড়তাম, যার কারণে পাস আসতো। ইনফ্যাক্ট এ প্লাস আসতো অনেক সাবজেক্টে, বিশেষ করে বায়োলজি, ফিজিক্সে এ প্লাসও আসতো, কারণ যতটুক পড়তাম ভালো করে পড়তাম, ওইটুক পড়ে যেতাম, শেষ, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার 11-12 লাইফ ছিল। অ্যান্ড বুঝতে পারতেছে প্রচুর পাপে ভরা জীবন, তো অনেক ভুল করছি, স্বীকার করি, আমি অস্বীকার করবো না, বাট হচ্ছে আমি ওই টাইমে আবার প্রচুর অ্যাক্টিভিটিসও করছি, এক্সট্রা কারিকুলাম প্রচুর। এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে যে যখন আমার টেস্ট হয়ে গেল, হ্যাঁ, তোমার টেস্ট শেষ, আমার 4টা মানে 4টা এক্সাম, হাফ ইয়ারলি, ইয়ারলি, প্রি টেস্ট, টেস্ট শেষ। তো এরপরে এসে আমার একটা রিয়েলাইজেশন আসে যে হচ্ছে সামনে তোমার অ্যাডমিশন, তখন তুমি জাস্ট দেখতে পাচ্ছি আমি যে সামনে আমার অ্যাডমিশনটা মানে দাঁড়ায় আছে ওইখানে, অ্যাডমিশন এতদিন পর্যন্ত আমি অনেক দূরে ছিলাম, দেখতে পাচ্ছিলাম না। তো তখন একটা মানে একটা স্ট্রং রিয়েলাইজেশন আসে যে এখন তো আই হ্যাভ টু বি সিরিয়াস, হ্যাঁ। কারণ ঠিক আছে, আমি লাইফে অনেক কাজ করছি, কিন্তু আমি ওই জিনিসটাও আবার সহ্য করতে পারবো না যে আমি অ্যাডমিশন লাইফে গিয়ে একদম ফেলিয়ার হয়ে গেছি, বা আমার দিকে তাকাতে পারতেছি না, আমি ফ্রেন্ডের সামনে দাঁড়াতে পারতেছি না। যদিও জিনিসটা একটু ওভার রেটেড অ্যাডমিশন লাইফ, ওটা আলাদা হিসাব, বাট বাংলাদেশ পার্সপেক্টিভ অবশ্যই জিনিসটা এরকম যে তুমি কোথাও যদি না টিকতে পারো, মানুষ যদি তোমাকে অনেক বেশি হেল্প করবে, জিনিসটা উচিত না, আমি আবার বলতে জিনিসটা উচিত না, বাট মানে মানুষ আমাকে করবে এটা আমি জানি। তো ওই জিনিসগুলো থেকে প্লাস অ্যাকচুয়ালি লাইফে কিছু একটা করা উচিত, হ্যাঁ,
সেটা আমি যেহেতু আমি অনেকদিন থেকেই বারবার বলতেছিলাম যে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, ডাক্তার হওয়ার ইচ্ছা। তো সব মিলায় তখন মনে হলো যে I have to be serious, হ্যাঁ? তো তুমি যদি আমি যদি টেস্ট টু এসএসসি লাইফটার কথা বলি, আমার অ্যাডমিশনের জন্য সবচেয়ে বলতে পারো যে বেস্ট টাইমটা আমি পাস করছি এই জায়গাতে, হ্যাঁ? আমার অ্যাডমিশন লাইফে যতটা হেল্পফুল ছিল, সামনে আমি আলোচনায় আসবো আবার, সবচেয়ে বেস্ট টাইম আমি কাটাইছি এই জায়গাতে। বেস্ট টাইম কাটাইছি বলতে হচ্ছে আমি একাডেমিক্স পার্সপেক্টিভে বলতেছি। আমার প্রচুর গ্যাপ ছিল। মানে তোমরা অলরেডি এখন বুঝতে পারতেছো 11-12 না প্রচুর গ্যাপ ছিল। প্রত্যেকটা সাবজেক্টে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে ৩ টা মেইন। প্রচুর গ্যাপ ছিল। তো এই গ্যাপগুলো আমি এই জায়গায় এসে প্রত্যেকটা I tried my best fill up করার অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার যতটুকু টার্গেট ছিল ফিল আপ করতে পারছিলাম। আমার যখন আমি এসএসসিতে বসি, আমার পুরা সিলেবাস কমপ্লিট করে আমি বসছি। আমি ওই চিন্তার মাথায় আনি নাই যে আমার এখানে জাস্ট A+ পেলে হচ্ছে। I have to make sure আমি সবকিছু পড়ে যাচ্ছি এই জায়গাটাতে এসে। তো এটা আমার একটা বেস্ট পার্ট ছিল যে আমি সিলেবাস শেষ করতে পারছি। ২ নাম্বার যেটা, আমি অ্যাডমিশনে যে জিনিসগুলো লাগে আমি কিছুটা আগায় রাখতেছিলাম। সেটা কিরকম? সেটা হচ্ছে আমাদের জিকে এবং ইংলিশটা, হ্যাঁ? এই জায়গাটুকু আমি একটু আগায় রাখছিলাম। জিকেতে হচ্ছে রেটিনা ডাইজেস্ট বলে যে জিকেটা আছে, ওইখান থেকে আমি অলমোস্ট প্রায় হাফ বই আমার শেষ করা ছিল। দেন হচ্ছে আমার মাস্টার ইংলিশ বইয়ের অনেক গ্রামার পড়া ছিল। দেন ভোকাবুলারি বেশ বেশ ভালো রকম পড়া ছিল। তো এই জিনিসগুলো আমি আগে থেকে শিওর করে রাখছিলাম যে আমার জন্য শেষ হয়ে থাকে যতটুকু পারে। I tried my best, হ্যাঁ? মানে আমার চিন্তা করো, আমার 11-12 এ যে ঘাটতিগুলো ছিল, এই ঘাটতিগুলো শেষ করার পাশাপাশি আমি নতুন করে এই ২ টা জিনিস আবার এড করছিলাম। তো এই টাইমে আমার একটা বেস্ট পার্ট ছিল, মানে আমার একাডেমিক কামব্যাকের, হ্যাঁ? তো এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। এরপরে ফাইনালি হচ্ছে এসএসসি দিলাম অ্যান্ড এসএসসির মাঝখানে ইউ গাইস নো যে হচ্ছে আমরা সবগুলো এক্সাম দিতে পারি নাই। যদিও তোমরা অক্টোপাস বলো, আমরা ৬-৭ টা এক্সাম দিছি। তারপর হচ্ছে আন্দোলন, জুলাই, আগস্ট বিদ্রোহ, শেখ হাসিনার পালা, ৫ আগস্ট সবকিছু হওয়ার পর হচ্ছে আমরা অ্যাডমিশন লাইফে মানে স্টার্ট করি এরপরে গিয়ে। তো আমাদের অ্যাডমিশন লাইফটা কিন্তু স্টার্ট অনেকটা হুট করে হয়ে গেছে, হ্যাঁ? তো এটা একটু কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাডমিশন লাইফটা নরমালি কিভাবে স্টার্ট হওয়ার কথা। তুমি এসএসসি দিছো, এসএসসি রেজাল্ট দিচ্ছে বা দিবে এরকম একটা পর থেকে অ্যাডমিশন লাইফটা স্টার্ট হবে। আমাদেরটা কিভাবে হয়েছে? এসএসসি হাফ দিছো, আন্দোলন চলতেছে, আন্দোলন শেষ। আন্দোলনের পরে এসে তুমি এইটাই জানো না যে এসএসসি বাকিগুলো হবে না হবে না। হুট করে দেখো যে কোচিং সেন্টার ডেট দিয়ে দিয়েছে, মুখ থেকে ক্লাস শুরু হবে। হুম? এরকম একটা পর্যায়ে। এই জায়গাতে এসে আমি মানে অ্যাডমিশন ফেজ যখন হচ্ছে কিনা আমাদের এই জুন, জুলাই, আগস্টের পর মানে ধরো সেপ্টেম্বর থেকে যখন অ্যাডমিশন ফেজটা শুরু হওয়ার কথা, ওই জায়গাতে এসে আমি আমার জীবনের অনেক বড় একটা স্টেপ নিয়ে ফেললাম। কি নিয়ে ফেললাম? যে আমি আমার কলেজে একটা ন্যাশনাল সায়েন্স ফেস্ট নামাবো, যেটার পারমিশনটা সেপ্টেম্বরে আসলো। হুম? এটা হচ্ছে আমার অ্যাডমিশন লাইফে। চিন্তা করো, আমার অ্যাডমিশন লাইফে এসে আমি এইরকম একটা ফেস্ট নামানোর চিন্তা করলাম। হুম? অ্যাডমিশন লাইফে যে বান্দা জীবনে পড়াশোনা করে না 11-12 বা টেস্ট থেকে এইচএসসির মাঝখানে, সেই বান্দাও এখানে এসে পড়াশোনা করে। আমি এই জায়গায় এসে ডিসিশন নিলাম একটা ফেস্ট নামাবো। অ্যান্ড কিরকম ফেস্ট? ন্যাশনাল ফেস্ট, যেটা কিনা বাংলাদেশের মধ্যে বিগেস্ট সায়েন্স ফেস্ট হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ উই মেড ইট। কিন্তু সমস্যাটা হইল কোথায়? অ্যাডমিশন লাইফে মানুষ টাইম পায় কয় মাস? ৩ থেকে ৪ মাস, হ্যাঁ? হাইয়েস্ট। ওই টাইমের ভিতর তুমি যখন ২ মাস একটা ফেস্টে ইনভেস্ট করতেছো, তোমার টাইম থাকে আর হাইয়েস্ট হলে ২ মাস। তো আমি জানি না যে হচ্ছে কেন আমার কাছে তখন অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছিল, বাট আমি খুব একটা রিগ্রেট করি না জিনিসটা নিয়ে। কারণ হচ্ছে যে আমার কাছে তখনও মনে হচ্ছিল, এখনো মনে হয় যে ইট ওয়াজ এ নট ইললজিক্যাল ডিসিশন, ইট ওয়াজ এ লজিক্যাল ডিসিশন। কারণ এসব ফেস্ট একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, হ্যাঁ? সবাই পারে না, সবার পক্ষে হয় সুযোগ হয় না, বা তোমার হচ্ছে ক্যাপাবিলিটি আসে না, বা ওই মানে এনভায়রনমেন্টটা তৈরি থাকে না। তো আমি লাকি যে আমি একটা এনভায়রনমেন্ট পাইছিলাম। তো আমার মনে হলো যে আমার ফেস্টটা নামানো উচিত। 3rd রাজুক ন্যাশনাল সায়েন্স পার্ক ফেস্টটা, যারা ঢাকা শহর স্কুল কলেজে পড়ছো বা দেখতেছো ভিডিও, সবাই কম বেশি জানো। তো আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট টাইম, হ্যাঁ? তো একটা ফেস্ট নামানো তো চারটিখানি কথা না। তোমার এখানে প্যারালালি অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করা লাগবে। তোমার হিউজ অ্যামাউন্টের স্পন্সর লাগবে, তোমার লজিস্টিক লাগবে, তোমার কোশ্চেনের সাপ্লাই লাগবে, তোমার হচ্ছে একাডেমিক সাপোর্ট লাগবে, তোমার অফিসিয়াল পারমিশনগুলো লাগবে, তোমার গেস্ট ম্যানেজ করা লাগবে, তাই না? তো একটা বিশাল কর্মযোগ্য, অ্যান্ড সেটা কিন্তু রাত দিন থাকে না ফেস্ট নামের দিকে। তো ওই টাইমে গিয়ে আমি এইখানে যেমন অনেক বেশি পাপ করে ফেলছিলাম আমার এই 11-12 লাইফে এসে, হ্যাঁ? এই পাপটা আমি কাটাই দিলাম এইখানে এসে, হ্যাঁ? এখানে পাপটা কাটাই দিলাম। যতটুকু পাপ ছিল আমি জায়গায় এসে মোটামুটি হচ্ছে যে আমার বেস্ট ইফোর্ট দিয়ে পাপটা কাটাই ফেলছিলাম, মানে ব্যাকআপ দিছিলাম। কিন্তু অ্যাডমিশন লাইফে এসে আমি আবার একটা বড় পাপ করে ফেললাম, সেটা হচ্ছে ফেস্ট নামায়, হ্যাঁ? আমি যখন ফেস্টটা হচ্ছে নামালাম, এই ফেস্ট নামানোর পর যখন আমি ক্লাসে জয়েন দিলাম, তখন হচ্ছে অক্টোবরের অলমোস্ট হাফ শেষ, হ্যাঁ?
মানে যারা অ্যাডমিশন কোচিং করতেছিল তাদের অলমোস্ট 2 মাস টাইম শেষ, 2 মাস তারা কোচিং করে ফেলছে। অ্যান্ড ওই মোমেন্টে গিয়ে আমি অ্যাড করছি, মানে আমি জয়েন দিলাম কোচিং, আমি মনে হয় 2 মাস কোচিং টাইম পাইছিলাম ক্লাসে। ওই টাইমের ভিতরে আমার মেক শিওর করা লাগতেছিল যে আমার যেন একটা ভালো পজিশন আসে। ইট ওয়াজ নট এ ভেরি ইজি টাস্ক। অ্যান্ড এই মোমেন্টে দাঁড়ায় তোমাদেরকে আমি একটা কথা বলবো যে ডোন্ট সেট মি অ্যাজ অ্যান এক্সাম্পল। হ্যাঁ, আমার হয়তো লাক ভালো ছিল, আল্লাহর আমার প্রতি একটা ভালো সুদৃষ্টি ছিল, অ্যান্ড আই গট লাকি। আই মানে আমি একটা ভালো মেডিকেল সিকিউর করতে পারছি। বাট এটাকে এক্সাম্পল সেট করার কিছু নাই। একটু 19-20 হয়ে গেলে হয়তো যে আমার আমার আজকে এখানে দাঁড়ায় কথা বলার মতো অবস্থা থাকতো না। তো আমি একটা কথা বলবো যে ডোন্ট সেট মি অ্যান এক্সাম্পল। এই রিস্ক নিতে যাওয়ার কোনো দরকার নেই। আমি যখন তোমাদের দায়িত্ব কর্তব্যের কথা বলবো 11-12 তখন এই কথাগুলো আবার আসবে যে কখন রিস্ক নিবে, কখন রিস্ক নিবে না, কখন কারিকুলাম করবে, কখন কারিকুলাম করবে না। বাট এই কথা আমি এখন একটু বলে রাখি যে এত বড় একটা রিস্ক এইখানে না নেওয়া ভালো। কেউ যদি এক্সট্রা অর্ডিনারি থাকো আমার কোনো কিছু বলা নাই, কারণ আমাকে কেউ যদি তখন আটকায় দিত আমি মন খারাপ করতাম, তাই না? তো কেউ যদি এক্সট্রা অর্ডিনারি থাকো বা নিজের মধ্যে প্রচুর কনফিডেন্স থাকে, ইউ ক্যান গো, ইউ ক্যান কন্টিনিউ। বাট মানে যেহেতু জেনারেল পাবলিকের জন্য ভিডিওটা বানানো বা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য ভিডিওটা বানানো, তুমি অলরেডি প্রচুর পাপ করে আসছো তোমার এই লাইফগুলোতে। এইখানে এসে তুমি যদি আবার ভাবো যে আমি আরো পাপ করবো, এই পাপটা মোচনের জন্য বা এই জায়গা থেকে কামব্যাক দেওয়াটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে তোমার জন্য। হ্যাঁ, তো আমি এখানে একটা ফার্স্ট টাইম প্রচুর পাপ করে ফেললাম। তো এরপরে হচ্ছে আমি দেখলাম আমার সামনে টাইম আছে 2 থেকে 2.5 মাস। হ্যাঁ, এর ভিতরে আমাকে মেক শিওর করা লাগবে আমি একটা ভালো ভার্সিটি মানে মেডিকেল বা ভার্সিটি পাচ্ছি। অ্যান্ড ওই টাইমে মানে পুরা ১ম দিকে তো একটু অনেক অন্ধকার লাগতো সবকিছু, যে কিভাবে করবো, কিভাবে পসিবল কিনা। এরপরে দেখলাম যে আমার তো সিলেবাস, শর্ট সিলেবাস শেষ করা আছে। আমি একটু জিকে ইংলিশও আগায় রাখছি। তো আমি একটু স্পিড রান দিলে লাস্টের দিকে মেবি আই ক্যান। হ্যাঁ, তখন হচ্ছে পড়াশোনা করা লাগলো। অ্যান্ড ইটস অবভিয়াস যে হচ্ছে তুমি যেহেতু এদিকে পাপ করছো ওইদিকে তোমার বেশি কাজ করা লাগবে। আমাকে ওই 2টা মাস 2.5 মাস অমানুষিক কষ্ট করা লাগছে। হ্যাঁ, যারা হচ্ছে আমাকে একটু কাছ থেকে ওই মানে ছিলাম আমার সাথে দেখা করছো তারা হয়তো একটু বলতে পারবে। হ্যাঁ, যে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু স্টাডি 10 থেকে 12 ঘন্টা পার ডে। হ্যাঁ, অ্যান্ড ফুল ফোকাসড, নট লাইক যে পড়তেছি উঠতেছি দেখতেছি এরকম না, ফুল ফোকাসড পড়াশোনা করা লাগছে। অ্যান্ড একটা ছোট ঘটনা বলি তাহলে তুমি বুঝবে যে হচ্ছে যে ওই টাইমে আমার মানে অ্যাটেনশনটা বা আমার ওই বইয়ের জগৎটা কেমন ছিল। আমি জাস্ট কোচিং ছাড়া লাস্ট 1 মাসে কোথাও বের হয়নি, লাস্ট 1 থেকে 2 মাসে কোথাও বের হয়নি। জাস্ট কোচিং যাইতাম, বাসায় আসতাম, আমি শুক্রবার জুমার নামাজ, এই 2টা ছিল আমার বাসা থেকে বের হওয়ার পারপাস। আর কোনো পারপাস ছিল না, নাম্বার 1। নাম্বার 2, একটা ছোট ঘটনা বলি তাহলে আরো ভালো করে বুঝবা। আমার দুলাভাই, মানে আমার আপন দুলাভাই, সে হচ্ছে লন্ডন থাকে। তো উনি আসছে জানুয়ারি মাসে, ঠিক আছে? এসে আমাদের বাসায় আসছে বেড়াইতে। তো হচ্ছে ওইখানে উনি আমাকে জিজ্ঞেস করতেছে আমাকে যে হচ্ছে যে উনি আমার জাস্ট এরকম মোবাইলটা দিয়ে বলতেছে যে ওয়াইফাইটা একটু কানেক্ট করে দাও। তো আমি জাস্ট ওই আমার এইচএসসির আগেই জাস্ট তোমার এই সব কিছু ঠিকঠাক করছিলাম, ওয়াইফাই দিলাম, পাসওয়ার্ড দিলাম, মানে সব নতুন করে সেট আপ দিছিলাম। তো আমার দেখতেছি আমি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছি। ঠিক আছে, মানে আমি আমার নিজের মোবাইল নাম্বার দিছি না, জানি কার মোবাইল নাম্বার দিছি এটাই ভুলে গেছি। বাট আমি দিছি, আমার সব খেয়াল আছে, কিন্তু কি দিছি আমি এটা মনে করতে পারতেছি না যে কার মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড দিলাম। দ্যাট মিনস ইউ হ্যাভ টু স্টাডি দিস হার্ড। তোমার বই ছাড়া কোনো দুনিয়া থাকবে না যদি তুমি এত পাপ করে আসো। আর যদি তুমি রেগুলার হও তাহলে তোমার জন্য অনেকটা ইজি। বাট যদি তুমি পাপ করো, মানে তুমি আমার মতো এখানে পাপ করছো, এখানে তো মহা পাপ করে ফেলছো, কবিরা গুনাহ করে ফেলছো, এরকম পাপ করলে তোমার এই লেভেলে হার্ড স্টাডি করা লাগবে। And যেটা সবাই পারবে না, আমি পারছি, এটা আল্লাহর বিশেষ একটা রহমত ছিল। আমি এই জন্য এই কথাটা বললাম যে আমাকে এক্সাম্পল সেট করার আগে তুমি তোমার এই স্ট্রাগল গুলো জানা উচিত। সাজ্জাদ ভাইয়া ফেস্ট নামায়া ঘোরাফেরা করে অলিম্পিয়াড করে, হ্যাঁ, মানে এত ইজিলি চান্স পেয়ে যায় নাই। মা বাবার দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল অবশ্যই, কিন্তু তোমার নিজের একটা হার্ড ওয়ার্ক লাগবে, তাই না? এই জিনিসটার জন্য বললাম যে বিফোর সেট মি অ্যান এক্সাম্পল এই জিনিসগুলো জানো, ঠিক আছে? তো আমি কখনোই চাই না যে তোমার এই অমানসিক একটা প্রেশার যাক। অ্যাডমিশন লাইফটা কষ্টের, আই এগ্রি, বাট এতটাও কষ্টের না যে তোমার না খাওয়া বন্ধ হয়ে যাবে। বাট তুমি যদি পাপ করে আসো তোমার না খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো ইয়া, দ্যাটস অল ওয়াজ মাই স্টোরি, আমার নিজের অ্যাডমিশন লাইফ। আমি হচ্ছে 11-12 প্রচুর পাপ কাজ করলাম। টেস্টের পরে এসে আমি একটা ভালো কামব্যাক দিয়েছিলাম। অ্যাডমিশন লাইফে গিয়ে আমি হচ্ছে আবার তোমার পাপ কাজ করে পরবর্তীতে আবার বিশাল পরিমাণে একটা আমার কামব্যাক দেওয়া লাগছে। হ্যাঁ, এন্ড দ্যাটস হয় ফাইনালি আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আসছে। ওকে, আচ্ছা, তো একটা জিনিস এখানে একটু অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে আমার এক্সামের আগের নাইট এবং হচ্ছে যে তোমার এক্সাম সেন্টারে আমার ইয়াটা কেমন ছিল। হ্যাঁ, এক্সামের নাইটটা এবং তোমার হচ্ছে যে এক্সামের ভিতরে, দ্যাট মিনস ম্যাট এক্সামের দিনে আমার ফিলিংসটা কেমন ছিল। হুম, একটা কথা আমার সবসময় মাথায় ঘুরতো, হ্যাঁ, শাকিল ভাইয়ের কথা। শাকিল ভাইকে তোমরা যারা উত্তরা থাকো সাইডের উপরে তারা চিনো, উনি একটা কথা বলতো সবসময়
বা ভিডিওতে বলছে, তোমরা হয়তো শুনে থাকবা, একটা 1 ঘন্টার এক্সাম, 60 মিনিট, 100টা এমসিকিউ, একটা পেপার ডিসাইড করে দিবে 2 দিন পর থেকে তুমি ডাক্তার নাকি ডাক্তার না। একটা 1 ঘন্টার এক্সাম, একটা পেপার, 60 মিনিট, 100টা এমসিকিউ, জাস্ট এই জিনিসটা, এটা তোকে ডিসাইড করে দিবে। তো এইরকম একটা ভারী কথা নিয়ে তুমি যখন এক্সামে বসো, মাথা অলরেডি হ্যাং হয়ে যায়, ঠিক আছে? তো আমার মেন্টালিটিটা কিরকম ছিল, তোমাকে একটা ছোট্ট রিয়েলিটি চেক দিই। তো আমাদের ভিতর সবাই তো আর জেনজি না, তাই না? অনেকে একটু মোবাইল কম চালাতে পারে। আমার জাস্ট একটা জিনিস মাথায় ঘুরতো যে আমি যেদিন রেজাল্টটা দেখবো, ধর আমি রেজাল্টটা দেখতেছি, আমি হ্যাঁ রেজাল্টটা দেখবো, অবশ্যই আমার মা বা বাবা পাশে থাকবে, যে কোনো একজন বা দুজনই থাকবে। অ্যান্ড অবশ্যই তারা আমাকে বলে যে রেজাল্টটা দেখ, হ্যাঁ? তো আমি যখন রেজাল্টটা এখানে দেখতে আসবো, রেজাল্টটা দেখবো, আমার মা পাশে বসে, বাবা পাশে বসে, আমার আব্বু পিছন থেকে বলতেছে, রেজাল্ট দেখছিস কি আসতেছে, চান্স আসছে কিনা। অ্যান্ড আমি সার্চ করে দেখতেছি আমার নামের নিচে কোনো মেডিকেল নাই। মানে আব্বু এখান থেকে জিজ্ঞেস করে যাচ্ছে কোনটা আসছে, কি আসছে, আর আম্মু জিজ্ঞেস করতেছে বাবা আসছে কিছু। বাট আমি দেখতেছি কোনো নাম নাই, আমি জাস্ট তাকায় আছি মোবাইলের দিকে। ওই মোমেন্টে আমার ফিলিংসটা কিরকম হবে, ধরনের দ্বিধা হওয়া, আমি মিশে যাবো মাটির সাথে, তাই না? তো আমি চাইছি এই ফিলিংসটা যেন আমার ভিতর না আসে। আই হ্যাভ টু মেক শিওর এক্সাম দিয়ে যে ইনশাআল্লাহ আমার যেন চান্স হয়ে যায়, এক্সাম দিয়ে বের হয়ে যেন আমার ওই কনফিডেন্সটা আসে যে না, আমি একটা সিট সিকিউর করতে পারছি, ঠিক আছে? ওইটার জন্য আমার যা করা লাগে আমি করবো। তো আমার এক্সামের মেন্টালিটি তো এরকম ছিল। এক্সামের আগের রাতগুলাতে ব্যাপারটা কিরকম থাকতো, এক্সামের আগের 3 দিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। কারণ হচ্ছে এক্সামের আগে দিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে, পড়তে পারে না, প্যানিক নিতে পারে না। তুমি দেখবা যে অনেক ভালো স্টুডেন্ট হচ্ছে গিয়ে অনেক জায়গায় যাইতে, মানে মেডিকেল সিকিউর করতে পারে না বা ভালো জায়গায় যেতে পারে না। এর একটা বড় কারণ হচ্ছে এই প্রচুর পরিমাণে প্যানিক নেওয়া, প্রচুর টেনশন করা, ঠিক আছে? তো ওই জায়গাগুলোতে ছিল এক্সামের আগের রাতগুলোতে। এক্সামের আগের রাতের কথা না বলি, মানে আগের রাতে খুব কপাল ভালো থাকলে তোমার ঘুম হবে। আর যদি আমার আর 10 জনের মতো কপাল হয়, তাহলে তুমি জাস্ট সারা রাত না জেগে এক্সাম দিতে যাবা। অ্যান্ড এটা আসলে খুব একটা বাজে ইফেক্ট ফেলে আমি সেটাও বলবো না, কারণ অনেকে বলবো যে রাতে না ঘুমাইলে পরীক্ষাটা আমি ঘুম ধরবে। ভাই, তোমার গত 12 বছরের আমল নামা ডিপেন্ড করতেছে একটা এক্সামের উপরে। কিভাবে তোমার এখানে ঘুম ধরবে? তোমার ঘুম ধরবে না। তো আসলে ধরেও না। তো জাস্ট ওই যে আগের রাতে, বাট তারপরও ঘুমাইলে ভালো, মাথা ঠান্ডা থাকে। বাট ওই যে এই কথাগুলো ভুয়া, যে হচ্ছে আগের রাতে না ঘুমাইলে এক্সাম দিতে পারবো না। মানে এই যে আগের রাতে না ঘুমাইলে এক্সাম খারাপ হবে, এই টেনশন আরো ঘুম ধরে না। মানে এত পরিমাণ টেনশন দেয় যে টেনশন করো না, টেনশন করো না। মানে এই কথা জ্বালাতে টেনশনটা বেশি বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমার ফলো হারাই ফেলছে। আচ্ছা দাঁড়া, ওকে। তো এটা হচ্ছে টেনশনের ব্যাপারটা, যে টেনশন যে যত কম করতে পারে, এটা একটা অনেক বড় একটা এক্স ফ্যাক্টর। তুমি এখন বুঝতেছো না, কারণ তুমি এখন এক্সামের আগে নাই। বাট তুমি যদি এক্সামের আগে ভিডিওটা দেখে থাকো, তুমি বুঝবা। বাট যারা এখন 11-এ আসো, 12-এ আসো, বা হচ্ছে অ্যাডমিশনে পড়াশোনা করতেছো, তারা হয়তো এই জিনিসগুলোর ইম্পর্টেন্সটা এখন হয়তো বুঝতেছো না। বাট তখন গিয়ে বুঝবা যে টেনশন করা না করাটা একটা এক্স ফ্যাক্টর, নট এ মাইনর ফ্যাক্টর, ওকে? তো এটা হচ্ছে আগের ব্যাপার। ম্যাট এক্সামের জাস্ট আমি একটা ঘটনা বলবো, যে ম্যাট এক্সামের 60 মিনিট কতটা ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ইউটিলাইজ এভরি সেকেন্ড, হ্যাঁ? তো এইখানে সবচেয়ে বড় যে ইস্যুটা হয়, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক, হ্যাঁ? অনেক ভালো স্টুডেন্টকে জন্য দেখবা যে দে ডিজার্ভ ভেরি বেটার, বাট কোনো কারণে ছুটে গেছে। কি হয়েছে? ওই যে ধরো প্রথম 10টা এমসিকিউর ভিতরে সে দেখতেছে 5টাই পারে নাই, ভুল হয়েছে। বা কোনো কারণে 2টা এমসিকিউ দাগে থেকে সে ভুল করে ফেলছে। বা কোনো কারণে সে দেখতেছে যে তার টার্মগুলো প্রথম, মানে সব উল্টাই দেখছে, আর টার্মগুলোতে চেনা জানা লাগতেছে না, সে বুঝতেছে না জিনিসগুলো কি। তো এই যে জিনিসগুলো থেকে প্যানিক অ্যাটাক কেউ যখন একবারে খায়, জাস্ট একটা যেহেতু 1 ঘন্টার এক্সাম, এটা থেকে কিন্তু ওভারকাম করা যায় খুব টাফ। কারণ তুমি যদি 3 ঘন্টার এক্সাম থাকতো, তুমি ফার্স্ট 1 ঘন্টা পারলা, মাঝখানে আধ ঘন্টা প্যানিক করলা, কামব্যাক করলা, লাস্টে 1 ঘন্টা আবার ভালো করে করলা। বাট এখানে সুযোগটা নাই। এখানে একবার তুমি যদি মানে ফ্লো হারায় ফেলো, কামব্যাক করাটা খুব টাফ, নট ইম্পসিবল, খুব টাফ। ম্যাট এক্সামে আমার সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমি আমার 12-13 নম্বর কোশ্চেনে একটা এমসিকিউ ছিল। তো ওইটা আমি দাগাইলাম, মানে আমি একদম শিওর হয়ে দাগাইলাম, হ্যাঁ? জাস্ট আমি জিনিসটা ভরাট করছি, আমার সাথে সাথে মাথায় আসছে এটা তো ভুল অ্যান্সার দাগাচ্ছি আমি, জিনিসটা তো এটার অ্যান্সার না। সেটা কিন্তু মাত্র প্রথম দিকে, মানে 10 আর 11 নম্বর এমসিকিউ সেই জিনিসটা। তো ওই টাইমে আমার দুদিক থেকে ঘাম ছুটে গেছে, যে যেখানে ম্যাটে একটা এমসিকিউর জন্য মানুষ 500-600 পিছায়া যায়, আমার আর সামনে এখনো 90টা এমসিকিউ পড়ে আছে, আমি এখন একটা এমসিকিউ ভুল করে ফেলছি, সামনে আর কি হবে? বাট আই এম রিয়েলি গ্রেটফুল টু আল্লাহ, যে হচ্ছে এইটা যতটা আমাকে প্যানিক অ্যাটাক দিছে, আমি ইনস্ট্যান্ট একটা কামব্যাক দিতে পারছি। আমার ইনস্ট্যান্ট মাথায় আসছে এটা একটা সিস্টেম লস। আমার যখন ভুল হচ্ছে এই হলে, বা আমার সাথে যে 1.5 লাখ মানুষ এক্সাম দিচ্ছে, সবার আজকে এরকম 1-2টা এক্সাম, মানে 1-2টা এমসিকিউ ভুল হবে, কারো অ্যাকুরেসি 100% না। তো ইনস্ট্যান্ট আমার মাথায় জিনিসটা আসছে, অ্যান্ড আমি নিজেকে কুল করতে পারছি।
অ্যান্ড আলহামদুলিল্লাহ বাকি 90টা এমসিকিউ অনেক ঠান্ডা মাথায় দিতে পারছিলাম। বাট জাস্ট ইমাজিন তুমি এই জায়গায় প্যানিক করে ফেলছো যে আমি এখানে 10টাতে একটা ভুল করে ফেলছি। সামনে গিয়ে আরো কি হবে? আল্লাহ আমার তো জানা জিনিস ভুলে যাচ্ছে। শেষ। তোমার যদি ওই মেন্টালিটি মাথায় আসে তোমার তো এখানে মারা খেয়ে গেলা। তাই না? এটা আরকি। তো দ্যাট ওয়াজ মাই স্টোরি। এখন হচ্ছে আমি আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে যাব। হোয়াট ইউ হ্যাভ টু ডু। এখন হচ্ছে আমি আমার স্টোরিটা বললাম। এখান থেকে হয়তো তোমার কিছু শিখতে পারছো, জানতে পারছো। বাট আমি একটু সামারাইজ করে আমার ভুলগুলা থেকে আরো 10 জনের কাছ থেকে শুনে আমি একটু সামারাইজ করে এক জায়গায় নিয়ে আসবো যে আমাদের মানে তোমাদের 11-12 এ কি করা উচিত, 9-10 এইচএসসির টেস্টের আগে এইচএসসির পরে কি করা উচিত এবং অ্যাডমিশন লাইফে কি করা উচিত। ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা 11-12 টা একটু জানবো। দেন হচ্ছে আমরা টেস্টের পর থেকে হচ্ছে এইচএসসি টা একটু জানবো। এন্ড ফাইনালি হচ্ছে আমরা অ্যাডমিশন নিয়ে জানবো অ্যাডমিশন লাইফে কি করা উচিত। ওকে? আচ্ছা, বানান ভুলে গেছি, সরি। অ্যাডমিশন। ওকে? আচ্ছা। আমি খুব শর্টে বলবো জিনিসটা, ঠিক আছে? কারণ এখানে বেশি মানে নিজের স্টোরি বলছি তো এজন্য গল্প চলে আসছে। এখানে কোনো গল্প আসবে না, একদম শর্টে বলবো। 11-12 তোমাদের প্রতি আমার একটা হচ্ছে তোমার নির্দেশ তো বলা যাবে না। ধরো একটা অনুরোধ, ভাই তুমি যদি অ্যাকচুয়ালি অ্যাডমিশন লাইফে প্যারাটা কম নিতে চাও, ভালো করে পড়াশোনা করতে চাও, তুমি একটু টার্মের পড়াটা টার্মে শেষ করো। টার্মে শেষ করো আমি বোঝাচ্ছি। এইচএসসি মানে হাফ ইয়ারলিতে যে সিলেবাসটুকু আছে মেক শিওর ওইটুকু তোমার শেষ হচ্ছে। ইয়ারলিতে যে সিলেবাসটুকু আছে মেক শিওর ইয়ারলি সিলেবাস ইয়ারলির ভিতরে শেষ হচ্ছে। তুমি যখনই চিন্তা করো ভাই, তুমি যখনই হাফ ইয়ারলিতে 3টা চ্যাপ্টার বাদ রাখতেছো, তুমি ভাবতেছো সামনে গিয়ে কবার দিবা, সামনে তুমি সময়টা পাবা কোথায়? তুমি তো টার্মের পড়া টার্মে শেষ করতে পারো নাই। তুমি কি ইয়ারলির পড়া তাহলে ইয়ারলি শেষ করতে পারবা? পারবা না। এক্সট্রা হিসেবে তোমার কাছে আরো তো ওই 3টে চ্যাপ্টার আসতেছে আগের। তুমি যখন ইয়ারলিতে 3টা আরো 2টা বাকি রাখলা, 2-3টা, হাফ ইয়ারলি 2-3টা, প্রি-টেস্টে আরো 3টা এড হচ্ছে। তো এই যে ঘাড়ে বোঝাটা বাড়তেছে আস্তে, এই জিনিসটা তুমি ফিল করবা কখন গিয়ে? এইচএসসি এর আগে দিয়ে অ্যাডমিশনের আগে গিয়ে। বুঝছো? তো মেক সিওর তুমি টার্মে পড়া টার্মে শেষ করো। এখানে আমি একটা জিনিস বলি, মানে জিনিসটা খুব টাফ হয়ে যায় যদিও টার্মে পড়া টার্মে শেষ করা, বাট যাদের কিনা মেডিকেল টার্গেট তারা অ্যাটলিস্ট অন্য কোনো সাবজেক্ট তুমি যদি মানে ঠিকমতো টাইম মতো শেষ করতে নাও পারো, মেক শিওর তুমি কেমিস্ট্রি এবং বায়োলজি এই 2টা সাবজেক্ট তুমি টাইম মতো পড়া শেষ করতে পারতেছো। জাস্ট এই 2টা। তুমি ফিজিক্সে হয়তো একটু ল্যাকিংস থাকতে পারো, তোমার ম্যাথে ল্যাকিংস থাকতে পারে, বাংলা ইংলিশ ল্যাকিংস থাকতে পারে, আইসির ল্যাকিংস থাকতে পারে, বাট তোমার যদি এই 2 জায়গাতে ল্যাকিংস থাকে, ভাইয়া তোমার জন্য খুব মানে খারাপ কিছু জিনিস অপেক্ষা করতেছে সামনে। হ্যাঁ? তো জাস্ট মেক শিওর এটলিস্ট এই 2টা তুমি যেন টার্মে পড়া টার্মে শেষ করতে পারো, এটলিস্ট সিলেবাসটা। হ্যাঁ? তুমি ডিপে যাওয়ার দরকার নাই, তোমার একাডেমিক সিলেবাসে যতটুকু দরকার। যেমন ধরো বায়োলজির কথা যদি বলি, কেমিস্ট্রির কথা যদি বলি, অ্যাডমিশনে তো পুরো বই লাগে, প্রত্যেকটা লাইন লাগবে তোমার। কিন্তু তুমি যখন একাডেমিক্সে আসো তোমার কিন্তু বায়োলজি প্রত্যেকটা পার্ট লাগতেছে না, সিকিউর কিছু স্পেসিফিক টপিক আছে ওইখান থেকে সিকিউ হয়। তুমি ওইটুকুই জাস্ট পড়ে চ্যাপ্টারগুলো শেষ করো, তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাক। ওকে? তো এটা হচ্ছে আমার 11-12 যারা ক্লাস করতেছো করতেছো 12 তারা এই কাজটা করবা। ঠিক আছে? তুমি 11 থাকো 12 থাকো, তুমি যদি এখন 12 থাকো ওই আগের পড়া টানার চেয়ে মেক শিওর তুমি সামনে পড়াগুলো ভালো করে করতেছো। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের আসতেছে এই যে টেস্টের যে পার্ট। ওকে? টেস্টের পর এখানে 2টা গ্রুপ চলে আসে, 2 থেকে 3টা গ্রুপ। একটা গ্রুপ যারা খুব ভালোভাবে টপার পড়াশোনা করে আসছে। সেকেন্ড গ্রুপ যারা ওই যে আমার মতো হচ্ছে কোনো মতে পাস টাস করতো, এই প্লাস 2-1টা পাইতো, বাকিগুলো হচ্ছে গাছড়াভাবে করতো। থার্ড গ্রুপ মানে পুরা লাইফটাই পাপ ভরা ছিল। ঠিক আছে? একদম মানে কিচ্ছু পড়াশোনা করেনি। তো এইখানে তোমাদের টেস্টের পর থেকে এইচএসসি যে সময়টা 3টা গ্রুপের প্রতি একটা কমন অ্যাডভাইস, গ্যাপ ফিলিং। তুমি যে জায়গায় গ্যাপগুলা দিয়ে আসছো তুমি এই সবগুলার তুমি এই জায়গাতে গ্যাপগুলা ফিল করবা। ঠিক আছে? এন্ড এখানে একটা কথা বলি, যেহেতু আমি আমার কথাগুলো এইচএসসি 25 ব্যাচে শুনবা, তোমাদের প্রতি আগে একটা জিনিস বলে রাখি এই জায়গাতে, যে এই গ্যাপ ফিলিং এ এসে মানে শর্ট সিলেবাসটাই আমি মিন করতেছি, তোমার ফুল সিলেবাস ধরা লাগবে না। তুমি যদি আগে এখানে গ্যাপ রেখে আসো, এই জায়গায় তোমার আগে শর্ট সিলেবাস শেষ করা ফরজ। তুমি শর্ট সিলেবাস শেষ না করে তুমি প্রি মেডিকেল ভর্তি হচ্ছে, এটা তোমার জন্য হারাম, পুরো হারাম। তুমি আগে শর্ট সিলেবাস ভালো করে শেষ করো ভাই, তারপর তুমি অন্যদিকে তাকাও। ঠিক আছে? তাহলে আমাদের যারা 11-12 তাদের প্রধান কাজ টার্মে শেষ করা। অ্যান্ড যখন তুমি টেস্ট দিয়ে ফেলতেছো, যারা এখন টেস্টের পরবর্তী এই 4 মাসে যে গ্যাপটা পাচ্ছ, এই পিরিয়ডে তোমার প্রথম কাজ, একমাত্র কাজ, তোমার যে গ্যাপগুলো ছিল 11-12 প্রত্যেকটা গ্যাপ ফিল আপ করা। অ্যান্ড এটা ইম্পসিবল কিছু না। তোমার মনে হতে পারে আল্লাহ 2 বছরের পড়া 4 মাসে কেমনে পারবো? অবশ্যই পারবা। কারণ তুমি কিন্তু গত 2 বছর যখন পড়াশোনা করছো, তুমি যতটা ম্যাচিউর ছিলে এখন তুমি তার অনেক বেশি ম্যাচিউর হইছো। অ্যান্ড তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা ন্যূনতম নলেজ হয়েছে। তুমি জানো কোন চ্যাপ্টার কতটুকু পড়া লাগবে, কতক্ষণ পড়া লাগবে, কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসে। তো তুমি যখন সবকিছু ইন অ্যান্ড আউট জানো, তখন তোমার একটা চ্যাপ্টার শেষ করা ইজি। যখন তুমি কিচ্ছু জানো না, তখন তোমার একটা চ্যাপ্টার শেষ করতে 1 মাসও লাগে। অ্যাডমিশনে 3 মাসে গিয়ে কিভাবে ফুল সিলেবাস কভার করে ভাইরা?
কারণ তোমার সব ইন অ্যান্ড আউট জানা থেকে জাস্ট তোমাকে দেখায় দেয় এইটুকু পড়া লাগবে। তো তোমরা যারা এসএসসি এই 25 ব্যাচ আছো বা হচ্ছে যারা কিনা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবা, টেস্টের পর থেকে এসএসসির মাঝখানে অবশ্যই মেক শিওর তুমি সব পড়া শেষ করে ফেলতেছো। এখানে লাস্ট একটা কথা অ্যাড করে দিই, হ্যাঁ? কারণ এরপর হচ্ছে আমি অ্যাডমিশন ব্যাচ কেন কথা বলা শুরু করবো। তো ওদেরকে কথা বলে লাভ হবে না, ওরা অলরেডি ফেজে চলে গেছে। যারা তোমার এই 2 ফেজে আসছে এখন পর্যন্ত, তোমাদেরকে একটা ছোট্ট স্টোরি বলি। আমি যখন অ্যাডমিশন ফেজের আগের দিকে তখন আমি সব ভাই বোনদেরকে একটা মেসেজ দিতাম, হ্যাঁ? যতটা না আমি সাকসেসফুল ভাইদের মেসেজ দিতাম তার চেয়ে বেশি আমি ফেইলার ভাইদেরকে মেসেজ দিতাম। কেন মেসেজ দিতাম? একজন ফেইলার না তোমাকে অ্যাকচুয়ালি তার মানে ফেইলের কারণগুলো বলতে পারবে। একজন সাকসেসফুল মোস্ট অফ দ্য টাইম বলবে যে, "হ্যাঁ, লাগে না, পড়লেই হইছে। এটা তো ইজি।" হ্যাঁ? অনেক বাজে এই উল্টোটা কথা বলবে। একজন ফেইলার তোমাকে অ্যাকচুয়ালি তোমাকে ডিপ কয়েকটা পয়েন্ট বলতে পারবে, হ্যাঁ? তো আমি এরকম যারা এরকম ধরো চান মেডিকেল মানে প্রিপারেশন নেওয়ার পরে হয় নাই বা ভালো মেডিকেল ওনার আশা অনুরূপ হয় নাই। ভালো খারাপ ম্যাটার না। বাট ওনার আশা ছিল অনেক ঢাকা মেডিকেল বাট ওনার ওইখানে হয়নি। তো এরকম সবাইকে আমি একটা সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম যে, "আপু অ্যাডমিশন লাইফে তোমার কি এমন ভুল ছিল যেটার কারণে তোমার আশানুরূপ রেজাল্টটা আসে নাই, তোমার মেডিকেল চান্সটা আসে নাই?" তুমি বিশ্বাস করবা সবাই একটা কমন অ্যান্সার দিছে সবাই। সেটা হচ্ছে অ্যাডমিশন লাইফ নিয়ে আমার কোনো আফসোস নেই। আই ট্রাইড মাই বেস্ট। আমার আফসোস এসএসসির আগের লাইফ নিয়ে। এই লাইফটা নিয়ে সবার আফসোস। তো যারা এখন 11-12 এ আছো বা হচ্ছে এসএসসি দিবা, এই কথাটা আমি যেমন বললাম আজকে আরো 10 টা ভাইয়া বলবে। 10 টা ভাইয়া সারা জীবন বলে আসছে। গায়ে লাগাও নাই। জাস্ট অ্যাডমিশন লাইফে যাবা কথাগুলো গায়ে লাগবে। প্রত্যেকটা ওয়ার্ড মনে পড়বে। ভাইয়া বলছিল 11-12 এ পড়াশোনা না করলে আফসোস লাগবে। তো এই যে প্রত্যেকটা ভাইয়ের একটা কমন পয়েন্টে আফসোস যে 11-12 এ ঠিকমতো পড়াশোনা করতে পারে নাই, ঠিকমতো সময় কাজে লাগায় নাই। কারো আফসোস এই জায়গাতে নাই, কারো ভুল এই জায়গাতে নাই। তুমি অ্যাডমিশন লাইফে গিয়ে দেখবা যে সবাই 10-12 ঘন্টা পড়াশোনা করে। সবাই জীবন প্রাণ লাগায় দেয়। সবাই বাসা থেকে বেরোয়া বন্ধ করে দিচ্ছে। সবার আফসোস থাকবে এই লাইফটা নিয়ে। এই লাইফটা 11-12 পড়ে নাই, ইয়াতে পড়ে নাই। তোমাকে আমি বলতেছি না তুমি 12 ঘন্টা পড়ো 11-12 তুমি 15 ঘন্টা পড়ো। তুমি টেস্টের পরে জীবন দিয়ে দাও। তুমি জীবন দেওয়ার জন্য তোমার সামনে পড়ে আছে সময়। তুমি 3 ঘন্টা তো পড়ো। তুমি 4 ঘন্টা তো পড়ো। তুমি ভালো স্টুডেন্ট যদি সেরকম হয় তুমি 2 ঘন্টা তো পড়ো। বাট রেগুলার হও। তুমি যদি এটলিস্ট টার্মে পড়া টার্মে শেষ করে দিতে পারো, বিশ্বাস করো তোমার অ্যাডমিশন লাইফটা অমানসিক হবে না। অনেক স্মুথলি তুমি পার করতে পারবা। ঠিক আছে? তো এটা হচ্ছে সবার প্রতি একটা নির্দেশ যে আর কিছু করো না করে এই কথাটা মনে রাখবে ভাই যে অ্যাডমিশন লাইফে গিয়ে আমার জন্য এইচএসসির আগের লাইফ নিয়ে হতাশ না লাগে, আমার যদি আফসোস না লাগে। ঠিক আছে? ওকে। অ্যান্ড ফাইনালি তুমি হচ্ছে 11-12 পাস করে টেস্ট পাস করে এইচএসসি পাস করে তুমি অ্যাডমিশন লাইফে চলে আসছো। এখন তুমি কি করবা? এই জায়গাতে তোমাকে অ্যাডভাইস দেওয়া আমার আসলে খুব একটা জিনিস না। কারণ যারা অ্যাডমিশন লাইফে আসে তারা এতটা ম্যাচিউর হয়ে যায় ৩ মাসে ৪ মাসে। কিছু বলার নাই আসলে বুঝছো? মানে এই লাইফটা মানুষকে অনেক কম টাইম অনেক বেশি ম্যাচিউর করে দেয়। ওকে? বাট তারপর কিছু ছোটখাটো কথা বলে রাখি যে অ্যাডমিশন লাইফে গিয়ে একটা জিনিস মাথায় রাখবা যে হচ্ছে তোমার ১২ বছরের আমলনামা। তুমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়ছো। এই ১২ বছরের আমলনামা ডিপেন্ড করতেছে নেক্সট ৪ মাসের ভিতরে। কারণ এই ৪ মাস তোমাকে ডিসাইড করে দিবে তুমি কোন মেডিকেলে যাচ্ছ, কোন ভার্সিটি যাচ্ছ। আমি আবার সরি আমি একটা কথা মানে মানে এটা মিন করতে চাচ্ছি না যে তোমার ১২ বছর ব্যর্থ। বাট আমাদের সমাজের পার্সপেক্টিভে জিনিসটা এরকম হয়ে গেছে যে ভালো ভার্সিটি না পাইলে, ভালো মেডিকেল না পাইলে তাকে মানে ভালোভাবে ট্রিট করা হয় না। বাট অবশ্যই একটা দরজা বন্ধ হলে ১০০ টা দরজা খুলে যায়। আমি ওইটাতে কোনো ডিসএগ্রি করতেছি না। আমি সাপোর্ট দ্যাট যেটা অ্যাকচুয়ালি উচিত। কিন্তু তুমি যদি নরমাল পার্সপেক্টিভে চিন্তা করো তাহলে অবশ্যই তোমার ১২ বছরের আমলনামা এই জাস্ট ৪ টা মাসের উপর ডিপেন্ড করবে। এই ৪ টা মাসের উপর ডিপেন্ড করে তোমার সমাজ তোমাকে জাজ করবে। যদি উচিত না, আবার বলতেছি এটা উচিত না বাট তোমাকে জাজ করবে। এটা মেনে নিতে হবে তোমাকে। ঠিক আছে? তুমি যদি জিনিসটা ওভারকাম করতে পারো যে আমি গায়ে লাগাবো না দ্যাটস ইট। বাট এই যে ১২ বছরের আমলনামা ৪ মাসে ডিপেন্ড করতেছে মানে কি ৪ মাস তোমাকে ভালোভাবে পড়া লাগবে। অ্যান্ড আমি অন্য ইঞ্জিনিয়ারিং বলতে পারতেছি না বাট আমি জাস্ট মেডিকেল নিয়ে বলি। এই ৪ টা মাস তোমাকে হচ্ছে একটু ডিটাচড হয়ে যেতে হবে সবকিছু থেকে। একটু ডিটাচ। কারণ মেডিকেলের প্রধান মানে ইয়েটাই হচ্ছে তুমি কত ইনফরমেশন মুখস্থ রাখতে পারো। এই জায়গাটাতে একটা ফ্যাক্টর কি কাজ করে জানো? তোমার ব্রেইনকে রিল্যাক্স রাখা, ব্রেইনে উল্টাপাল্টা ইনফরমেশন না নিয়ে আসা। তুমি যখন এই ৪ মাসের লাস্টের দিকে গিয়ে তুমি যখন ট্যুর দিচ্ছ, মুভি দেখতেছো, তুমি যখন বেশি পরিমাণে একটু বই-টই পড়তেছো। আমি নিজে বই প্রচুর পড়ি। তারপর আমি বলি যে একটু বই পড়া কমায় দিতে। অফ একটু কমায় দিতে। কারণ যখন তুমি এই জিনিসগুলো মাথায় নাও, তোমার মাথায় অনেক এক্সট্রা ইনফরমেশন ঢুকে। রিফ্রেশমেন্টের জন্য তুমি একটা কাজ করো, ওটা আলাদা হিসাব মানে দিনের টাইম। বাট এই লাইফে মানে বড় স্কেলে কিছু করতে যায় না যে ১ মাসের মানে ২ সপ্তাহের ট্যুর, ১ সপ্তাহের ট্যুর, প্রত্যেকদিন একটা করে উপন্যাস পড়া, প্রত্যেকদিন মুভি সিরিজ দেখা, হ্যাঁ? একটু কমায় দাও। কারণ এখানে তুমি যত বাইরের ইনফরমেশন কম ঢুকাইতে পারবা, তোমার বইয়ের ইনফরমেশন তত বেশি থাকবে মাথায়, তাই না? কারণ এখানে যত ইনফরমেশন তুমি ঢুকাবা, তোমার সবকিছু মানে প্যাচ লেগে যাবে। একটু কম ঢুকাবা এই ইনফরমেশন, ঠিক আছে? এটা একটা অ্যাডভাইস। আর আরেকটা অ্যাডভাইস হচ্ছে যে তোমার সামনে আমার কিউএনএ তে কথাগুলো আসবে জাস্ট একটু বলে রাখি যে অ্যাডমিশন লাইফে বেস্ট হয় তুমি যদি এই ১০টা ১৫টা কোচিং সেন্টারে না দৌড়ায় একটা কোচিং সেন্টারে লকড থাকো। এটা অনেক কাজে দেয়। কারণ হচ্ছে যে
কোনো কোচিং সেন্টারেই একটা সত্যি কথা কোনো সেরা বলতে কিছু নাই, বুঝছো? 19-20, 18-20, 17-20 এর বেশি কিছু না। তুমি যেটাতে যাও খোঁজ খবর নিয়ে তোমার যেটাতে ভালো মন চায় তুমি সেটাতে যাও। বাট একটু একটাতে লক থাকো। তুমি একটা কোচিং সেন্টারে যাচ্ছ, ওইটা থেকে এসে দুপুরে আরেকটাতে যাও। তুমি নিজে পড়বা কখন? তোমার এখানে জাস্ট কোচিং সেন্টারে মেডিকেলগুলোতে জাস্ট সাধারণত বই দাগায় টাগায় দেয়, একটু বুঝায় দেয়, ওটা তোমাকে বাসায় পড়তে হয়। তুমি এখানে একদিন গিয়ে এক চ্যাপ্টার বুঝায় নিলা সকালে, দুপুরে গিয়ে আরেক কোচিংয়ে আরেক বই দেখায় দিচ্ছে। দরকার নাই, তুমি একটা বই পড়ো। মানে তুমি এক জায়গাতেই কোচিং করো, হ্যাঁ? এত দৌড়ায় না। এই ২ টা জাস্ট তোমার অ্যাডভাইস থাকবে। অ্যান্ড আরো কিছু খুচরা কথাবার্তা আসবে যেগুলো আমরা কিউএনএ সেশনে বলবো। তো দ্যাটস ইট। আমি একটু সামারি করে দেই। 11-12 এ তোমাদের প্রধান কাজ টার্মে পড়া, টার্মে শেষ করা, কোনো ল্যাকিংস না রাখা। যদি অন্য কোনো সাবজেক্ট না পড়ো এটলিস্ট বায়োলজি, কেমিস্ট্রি ল্যাকিংস না রাখা। সেকেন্ড, তুমি যদি যখন টেস্ট থেকে এইচএসসি ফেজে আসো, তোমার প্রধান টার্গেট হচ্ছে তোমার গ্যাপগুলো ফিলিং করা। যত কষ্ট হোক গ্যাপ ফিলিং করে ফেলো, কারণ তুমি যদি এইখানে পাপ করে থাকো, এখানে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এখানে তুমি যত বেশি পড়াশোনা করবে, এখানে তোমার কষ্ট তত কম হবে। তুই যেন এই টেস্ট এইচএসসি ফেজটা পার করে বলছে অ্যাডমিশন ফেজে গেছো, এই ফেজটা নিয়ে যেটা বললাম যে আমার খুব বেশি কিছু বলার নাই, তুমি নিজে রিয়েলাইজ করতে পারবা। বাট জাস্ট একটা কথা মাথায় রাখবা, এই 4টা মাসের কষ্ট, এই 4টা মাসের ডেডিকেশন, এই 4টা মাসের পড়াশোনা ডিপেন্ড করবে, মানে ক্রিয়েট করে দিবে তোমার গত 12 বছরের আমলনামা কাজে লাগছে না লাগে নাই। ঠিক আছে? দ্যাটস ইট। তো হচ্ছে আমরা আমাদের এখন একটু তাহলে কিউএনএ সেশনে ফেরত যাই। ওকে ওকে তাহলে হচ্ছে আমরা তাহলে এখন আমাদের কিউএনএ সেশনে আসি। তো কিউএনএ সেশন হচ্ছে আমি গত কয়েকদিন আগে একটা এনজিএল দিছিলাম, হ্যাঁ? তো এনজিএল থেকে আমি কিছু কোশ্চেন পাইছি কমনলি মোস্ট, ওইগুলা থেকে কিছু অ্যান্সার করবো। অ্যান্ড হচ্ছে যে ইনবক্সে যে কোশ্চেনগুলো আমি বেশি পাইছি, ঠিক আছে, ওইগুলো একটু অ্যান্সার করবো। তো হচ্ছে কিউএনএ সেশন। ওকে কিউএনএ কিউএনএ ঠিক আছে। তো কিউএনএ সেশনের প্রথম প্রশ্ন, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আমি নিজের একটা প্রশ্ন থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমাকে এই মেডিকেলে ঢোকার পর চান্স পাওয়ার পরে কংগ্রাচুলেশনের চেয়ে বেশি যে প্রশ্নের জবাব দেওয়া লাগছে, ভাই ম্যাথ অলিম্পিয়াড করে ইঞ্জিনিয়ারিং ছেড়ে মেডিকেলে কেন গেছেন? ভাই আপনি ম্যাথ ট্যাথ করে মেডিকেলে কেন গেছেন? ভাই ইঞ্জিনিয়ারিং ছেড়ে মেডিকেলে কেন গেছেন? একই প্রশ্ন। এটার অ্যান্সারটা আমি যতটুকু পাচ্ছি আপনাকে ইনবক্সে দিচ্ছি, জাস্ট আজকে একটু শর্টে বলে দেই। এই প্রশ্ন যেন আমাকে আর ফেস না করা লাগে। সেটা হচ্ছে মানুষের প্যাশন এক জিনিস, এক্সপার্টিস এক জিনিস। তুমি একটা জিনিসে দক্ষ মানে ওই জায়গাতে তোমার ক্যারিয়ার করতে হবে, এটা এমন সবসময় এমনটা না। তুমি ম্যাথ পারো, বাট তোমার ইচ্ছা করতেছে তুমি পাইলট হবা। তুমি ম্যাথ পারো, তোমার ইচ্ছা করতেছে তুমি ব্যাংকার হবা। তুমি বায়োলজি ভালো পারো, তোমার ইচ্ছা করতেছে তুমি হচ্ছে যে অন্য কিছু করবা। তো হ্যাঁ, এটা ঠিক যে এক্সপার্টিসটাকে প্যাশন বানাইলে অনেক কিছু ইজি হয়। বাট একটা জিনিস তোমার তো মন থেকে আসা লাগবে নিশ্চয়ই, তাই না? বাট আমারও হয়তো যদি মেডিকেল না আসতো, আল্লাহ না করুক, আমি হয়তো ইঞ্জিনিয়ারিং এর দিকে ভার্সিটির দিকে শিফট করতাম। বাট যেহেতু আল্লাহ আমাকে কবুল করে নিছে, আই এম গ্রেটফুল। এটা একটা রিজন। প্যাশন অ্যান্ড এক্সপার্ট ইজ নট সেম, এই জিনিসটা মাথায় বোল্ড করে ঢুকাও। তোমাদেরও যখন অ্যাডমিশন লাইফ আসবে, ডিসিশন লাইফ, মানে লাইফের ডিসিশনের জায়গা আসবে, এই জিনিস দুটা কিন্তু আলাদা, প্যাশন অ্যান্ড এক্সপার্টিস। ঠিক আছে? তুমি কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, ইটস আপ টু। তোমার যদি মনে হয় তুমি এক্সপার্টিসকে প্রাধান্য দিবা, ইটস আপ টু। তোমার যদি মনে হয় তুমি প্যাশনকে প্রাধান্য দিবা, তোমার নিজের মন চাচ্ছে সেটাতে প্রাধান্য দিবা, ইটস আপ টু। ঠিক আছে? এটা একটা জিনিস আছে। সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে আমার মাথায় কাজ করতো যে আমার মানে এই ডাক্তারদের প্রতি একটা জিনিস খুব বেশি ভালো লাগতো ডাক্তারি লাইফে, মানে ডাক্তারদের পড়াশোনার প্রতি। যে ডাক্তাররা যে জিনিসটা পড়াশোনা করে, আমি এখনো মেডিকেল লাইফে ঢুকি নাই, সো জানি না বলা পাপ হয়ে যাচ্ছে কিনা। বাট ডাক্তাররা যে জিনিসগুলো পড়াশোনা করে, এগুলোর অ্যাকচুয়ালি একটা ইমপ্লিমেন্ট ওরা লাইফে করে। ডাক্তারদের ভিতরে খুব কমই থাকে যারা কিনা এমবিবিএস পাস করে ডাক্তার হয় না। ডোন্ট গেট মি রং, বাট হচ্ছে ইঞ্জিনিয়ারদের একটা আমি জরিপ বলি যে বাংলাদেশে বুয়েট সিকিউরিট থেকে যারা ইঞ্জিনিয়ারিং পাস করে তাদের মাত্র 22% ইঞ্জিনিয়ার হয়। দ্যাট মিনস বাকি 78% মানুষজন যা পড়াশোনা করতেছে গত 5টা বছর, সে সার্কিট সলভ করতেছে, সে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছে, মেকানিক্যাল নিয়ে প্রচুর পিএইচডি করে ফেলতেছে। বাট আলটিমেটলি সে যখন 5 বছর পর অনার্স পাস করতেছে, এই যে বাকি 78% মানুষ তারা কিন্তু ইঞ্জিনিয়ার হচ্ছে না, অন্য লাইফে যাচ্ছে। দ্যাট মিনস সে যা নলেজ অর্জন করছে, এত সার্কিট সলভ করছে, এই নলেজগুলা তার লাইফ টাইমের জন্য মূল্যহীন হয়ে যাচ্ছে কিছুটা। এটা কিছু প্লাস পয়েন্ট আছে, আমি কোনোটাকে খারাপ বলবো না, কারণ হচ্ছে অনেক ইঞ্জিনিয়ারিং লাইফটা একটু ডাইভার্স লাইফ, ইঞ্জিনিয়ারিং থেকে অনেক কিছু করা যায়। বাট আমার কাছে ওইটার চেয়ে বেশি ইম্পর্টেন্স লাগছে যে আমি যা পড়বো সেটা যেন কাজে লাগে আমার। আমি এত কিছু সলভ করে গেলাম, আমার কোনো কাজে হবে না লাইফে গিয়ে, তাই না? বাট ডাক্তারদের তো জিনিসটা কম, যারা ডাক্তারি পড়ে ডাক্তারি হয়। তো এটা একটা সেকেন্ড জিনিস। অ্যান্ড থার্ড যেটা অ্যান্ড কিছুটা ইম্পর্টেন্স হতে পারে যে মা বাবার ইচ্ছা। কারণ হচ্ছে যে আব্বুর অনেক আগে থেকে ইচ্ছা ছিল, এটা অস্বীকার করা যাবে না, তার ডাক্তার হওয়ার। আমার বড় ভাই হচ্ছে রুয়েটে পড়াশোনা করতেছে বর্তমানে। তো আব্বু আমার একটা ইচ্ছা ছিল যে এক ভাই বুয়েটে গেলে, মানে ইঞ্জিনিয়ারিং এ গেলে, আরেক ভাই হচ্ছে তোমার মেডিকেলে যাবে। তো ওইটা একটা বড় রোল প্লে করছে আমার, মানে এইখানে ডাইভার্ট করার। এটা একটা। আর নিজের কিছু মোটিভেশন ছিল, বুঝছো? তোমাকে জাস্ট আমি ডাক্তারদের একটা ছোট ঘটনা বলি। আমাদের রিটেনের একটা ভাইয়া কোচিংয়ে বলছিল যে ডাক্তারি লাইফটা, ডাক্তারদের তোমরা কষাই বলে গালি দাও, ডাক্তারদের এই বলো সে বলো, যা ইচ্ছা বলো, বাট দিন শেষে ডাক্তারের রোলটা কেমন থাকে। আমাকে যে ভাইয়াটা গল্পটা বলছে, উনি বলতেছিল এরকম
ওনার কথা বলতেছি, উনি বলছিল যে আমি ইন্টার্নে আছি, তো একটা সিরিয়াস রুগী, হ্যাঁ, বাচ্চা, কোনো কারণে মানে বেশি না, ধরো 7-8 এরকম একটা এইজের, তো সিরিয়াস অসুখ। কীরকম অসুখ, মানে বুকে না পেটে কি জানি হয়েছে, অ্যান্ড বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ, বুঝছো? তো মা বাবাটা আছে খুব মধ্যবিত্ত না, একটু নিম্ন মধ্যবিত্ত মানুষের, ওয়ার্ডে আছে। তো ভাইয়া ইন্টার্নরা, ভাইয়া তো ওইখানে ওয়ার্ডে যায় ইয়াটিয়া করে। তো ওই মাটা যখন ভাইয়া গেছে, ভাইয়ের হাতটা ধরছে, হাতটা এভাবে ধরে বলতেছে, বাবা আমার ছেলেকে একটু বাঁচাও। কথাটা ডিপটা তোমরা ধরতে পারছো কিনা আমি জানি না। একজন মা সর্বোচ্চ চেষ্টা করে তার ছেলেকে হেল্প করার। একজন মা কখনো হাল ছেড়ে দিবে না আনটিল তার নিজের মানে চেষ্টার পরিধি শেষ, তার নিজে সে ব্যর্থ। তার মানে কি দাঁড়াচ্ছে, যে মা যেখানে ব্যর্থ, মা মানে পুরো পৃথিবী যেখানে ব্যর্থ, পুরো পৃথিবীর যেখানে চেষ্টা শেষ, সেখান থেকে ডাক্তারদের চেষ্টাটা শুরু, সেখান থেকে ডাক্তারদের কাজটা শুরু, সেখান থেকে ডাক্তারদের মানে যাত্রাটা শুরু। ইঞ্জিনিয়ার, লয়ার কাউকে ছোট করতেছে না, বাট ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার সবাই তোমাকে সারা জীবন হেল্প করতে পারবে। বাট ওই যে আলটিমেটলি তুমি যখন জীবনের শেষ পর্যায়ে চলে যাচ্ছ, বা তুমি যখন একটা মিডল এজে, তুমি যখন মানে লাইফ অর ডায়ের মাঝখানে চলে আসছো, মিডল রেখাতে, ওই রেখাতে এসে যখন সবাই ব্যর্থ, কেউ তোমাকে কিছু করতে পারতেছে না, ওই টাইমে এসে তোমার পাশে ডাক্তারই দাঁড়াবে। তো ডাক্তারদের জীবনটা এরকমই, বুঝছো? মানে তুমি জীবন এবং মৃত্যুর মাঝখানে যে রেখাটা আছে, ওই রেখার উপর ডাক্তাররা দাঁড়ায় থাকে, বুঝছো? ওকে, তো ফার্স্ট অ্যান্সার আশা করি মানে পেয়ে গেছো সবাই, যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল অনার্স। সেকেন্ড কোশ্চেন, ইংলিশে পড়বো আর বাংলা, মেডিকেল প্রিপারেশন। আমার যদি নিজের অপিনিয়ন বলো, গো ফর বাংলা। কারণ বাংলাদেশের বেশিরভাগ স্কুল কলেজে এমনিতেই আজমল স্যার বা তোমার আবুল স্যারের বইটা হচ্ছে বাংলাতেই পড়ায় 11-12-এ। জাস্ট কেমিস্ট্রিটা একটু কষ্ট করে মানে অ্যাডমিশন লাইফে বাংলায় পড়ো, কারণ ইংলিশ যে কোশ্চেনগুলো হয় অনেক সময় ট্রান্সলেশনে একটু ত্রুটি দেখা যায়। তারপর হচ্ছে তোমার ওই তুমি ভালো কোচিং সেন্টারের সার্ভিস পাই দেখলে তোমাকে বাংলা দিয়ে করা লাগবে, কারণ অনেক কোচিং সেন্টারই তোমার ইংলিশের নাই। আস্তে আস্তে হচ্ছে, বাট এখনও ওই পর্যায়ে যায় নাই। প্লাস যে কন্টেন্ট বুকগুলোতেও ইংলিশ বইয়ের কিছু সমস্যা থাকে, হ্যাঁ। তো ওভারঅল সব মিলে হচ্ছে আমি যেটা বলবো যে তোমার মতে মানে ইংলিশ বইতেই মানে সরি বাংলা ইয়াতেই প্রেফার করা উচিত, ঠিক আছে? কেউ যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকো, ইংলিশে পড়তে চাও, ইউ ক্যান গো। ইংলিশে পড়ে চান্স পাচ্ছে না এমন না, ইংলিশে পড়েও ঢাকা মেডিকেল ক্র্যাক করা স্টুডেন্ট আছে, ইংলিশে পড়েও তোমার অনেক ভালো মেডিকেল ক্র্যাক করা স্টুডেন্ট আছে, দে এক্সিস্ট, বাট নট জেনারেল পাবলিক। জেনারেল পাবলিকদের জন্য এটা খুব টাফ হয়ে যায়। থার্ড কোশ্চেন, কোন কোচিং সেন্টার পড়াশোনা করবো? এই অ্যান্সারটা আসলে মানে পাবলিকলি ভিডিওতে দেওয়াটা কতটা লজিক্যাল আমি জানি না, বাট অ্যাজ আমাকে কেউ কিনে ফেলেনি, বাট এমন বা অফার করে না এগুলো টাকা পয়সা, তো আমি একটা বোল্ড স্টেটমেন্ট দিব। আমার মতে অফলাইন কোচিং যদি করো, রেটিনা বেস্ট না, রেটিনা আই গেস আনবিটেন আমার মতে। রেটিনা যদি অফলাইন কোচিং করো, রেটিনার কন্টেন্ট বুক, রেটিনার ভাইয়ারা, রেটিনার সার্ভিস সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অন্য আরও কিছু কোচিংয়ে ছিল, নাম বলতেছি না, বাট সবাই ভালো। আমি কেউ কিন্তু মানে বললাম না যে 18-20, কেউ কিন্তু তোমার ওই মানে এমন না যে 10 আর 20 এরকম না, সবাই ভালো। বাট আমার কাছে রেটিনা বেস্ট লাগছে অফলাইনের জন্য। বাট রেটিনাতে আর সমস্যা হচ্ছে যে যেহেতু তোমার ওইখানে এক ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করা হবে, তোমাকে কোনো চ্যাপ্টারে ডিপে যাইতে পারবে না। রেটিনা জাস্ট মেক শিওর করবে তুমি মানে চান্স পাচ্ছ, বাট ভালো মেডিকেল করার জন্য তোমার নিজে থেকে কিছু ভালো লাগবে। তো এটা হচ্ছে অফলাইন রেটিনা। তো এই সমস্যাটা ওভারকাম করার জন্য অনলাইনের হেল্প নিতে পারো। তো অনলাইন যদি আমাকে বলো যে কোনটা করব, আমার মতে, আমার নিজের মতে বন্দি পাঠশালা বেস্ট। হামিম ভাই, রিদন ভাই, রিয়াদ নাম বলেছি আমি, অনেক ভালো, হ্যাঁ। তো ওনারা হচ্ছে এক একটা চ্যাপ্টার 2 থেকে 3টা করে ক্লাস নেয়। তো ওই ক্লাসগুলো করে তুমি আবার হচ্ছে একটু ডিপ নলেজ অর্জন করতে পারবা, মানে যে লাইক একদম ধরে ধরে পড়ো না। তো কারো যদি ওই মানে প্রচুর গ্যাপ থাকে, তারা ওই বন্দি পাঠশালার কোর্সগুলোতে ইনরোল করতে পারো। ওরা হচ্ছে একটা চ্যাপ্টারও 2-3টা করে ক্লাস নেয়। কারো যদি একাডেমিক্সে প্রচুর ল্যাকিংস থাকে, ওইগুলো করে তুমি ওভারকাম করতে পারবে। ইনফ্যাক্ট আমি যখন বলতেছিলাম যে ওই যে টেস্ট থেকে এসএসসির মাঝখানে যে আমি সবগুলো গ্যাপ ফিলিং করছি, শুধুমাত্র বন্দি পাঠশালার ক্লাসগুলো দেখি, ঠিক আছে? তো আমাকে কেউ স্পন্সর করে নাই, আমি বন্দি পাঠশালা থেকে কিছু পাই নাই, আমি হচ্ছে যে রেটিনা থেকে কিছু পাই নাই। অ্যান্ড এই ভিডিও আমি বানাচ্ছি গ্র্যান্ড সেলিব্রেশনের আগে, সো নট লাইক যে আমাকে ওইখানে গিয়ে কিছু দিছে, কিছু পাই নাই, জাস্ট আমি নিজের থেকে বলছি। ফোর্থ কোশ্চেন, উত্তরা, মিরপুর, ধানমন্ডি নাকি হচ্ছে ফার্মগেট, কোথায় কোচিং করবা? ফার্মগেট যাওয়া কতটা লজিক্যাল? এখানে দুইটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে তুমি যদি ফ্যামিলির সাথে থাকো, তোমার অবশ্যই উচিত তোমার নিকটস্থ কোচিং সেন্টারে যাওয়া। উত্তরা থাকলে উত্তরা, মিরপুর থাকলে মিরপুর, ধানমন্ডি থাকলে ধানমন্ডি। ফ্যামিলি ছেড়ে হোস্টেলে উঠে পড়ার কোনো লজিকই নাই। তুমি যতটুকু বেনিফিট পাবা 5% 10%, তার চেয়ে বেশি তুমি ক্ষতিগ্রস্ত হবা। আমি মেডিকেলের কথা বলতেছি, আমি ইঞ্জিনিয়ারিং কথা জানি না, মেডিকেলে এই জিনিসটা। তো মেডিকেলে হচ্ছে ব্রাঞ্চ তোমাকে অতটা ম্যাটার করবে না ফ্যামিলির সাথে থাকলে। বাট তুমি যদি হোস্টেলে থাকো, ধরো তুমি হোস্টেলে আসো উত্তরাতেও, ফার্মগেট গেলে হোস্টেলেই যাবা। তো এইখানে তুমি ইচ্ছা করলে
মানে শিফট করতে পারো, বাট আমি বলতে চাই শিফট করলে মহা লাভ হবে, বাট করতে পারো, কারণ তোমার মনের একটা শান্তি আসবে আমি জানি। আর সেকেন্ড হচ্ছে যে ওই যে মানে 2 to 4% একটু বেনিফিট আসতে পারে, বাট মানে এক্স ফ্যাক্টরের বা মানে সেরকম বড় কোনো বেনিফিট নাই আসলে, কারণ ওই ভাইয়েরা ঘুরে ফিরে একই ভাইয়েরাই ক্লাস নিবে সব জায়গাতে, দুই একটা এদিক ওদিক হয়, ওই বইয়ের কন্টেন্ট সেম, পড়াশোনা সেম, সেম কোশ্চেন এক্সাম হচ্ছে, তোমার র্যাঙ্কিং যখন সারা বাংলাদেশ মিলে র্যাঙ্কিং একসাথে হচ্ছে, তো খুব একটা পার্থক্য নাই ওই জায়গাগুলোতে। হ্যাঁ, তো যেটা বললাম ফ্যামিলির সাথে থাকলে তুমি অবশ্যই চোখ বন্ধ করে তোমার বাসার সামনে কোচিং সেন্টার সাথে ভর্তি হবা, আর যদি হোস্টেলে থাকো শিফট করতে পারো, বাট তারপর আমার মনে হয় যে না করাটাও বেটার, কারণ হচ্ছে তুমি যখন 2 বছর একটা জায়গায় ছিল, উত্তরা ছিল, তুমি ধরো তোমার একটা মানে কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে, হুট করে তোমার পানি চেঞ্জ, খাবার চেঞ্জ, আশপাশের সারাউন্ডিং চেঞ্জ, অনেকে জিনিস কপ করতে পারে না। তো তোমার উপর, হোস্টেলে থাকলে তুমি যাইতে পারো, তোমার একটা অপশন আছে, বাট বাসায় থাকলে আমার মতে যাওয়ার দরকারই নেই, কোনো অপশন নেই। এক্সট্রা ইনফো কতটুকু ইম্পর্টেন্ট? এক্সট্রা ইনফো যতগুলো এমসিকিউ আসে ততটুকু ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করো 100টা এমসিকিউর ভিতরে কতটুকু ইনফরমেশন বইয়ের বাইরে থেকে আসে, মানে আজমল স্যার বা কবির স্যার বই থেকে বাইরে থেকে আসে। এই বছর মানে 2টা আসছে, একদিন একটা আসছে। তো এই যে 2টা আসতেছে একটা আসতেছে, ওই 2% 1%ই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন এটা তোমার উপর, তুমি যদি মনে করো যে ওই একটা এমসিকিউর জন্য তুমি হচ্ছে যে আরো 6টা বই পড়বা, ইউ ক্যান গো। বাট সত্যি কথা হচ্ছে যে আমার মতে তুমি যদি মেইন বইয়ের অ্যাকুরেসি বাড়াইতে পারো, এটা বেশি হেল্পফুল। ভাই তুমি যখন মেডিকেল এক্সামে বসবা, বিলিভ মি 100টা এমসিকিউ এর ভিতরে তুমি 95টাই পারো, তুমি জানো, তুমি পড়ে আসছো, তুমি জানো। তারপর মানুষ সবাই 95 কেন পায় না? অ্যাকুরেসি, ভুল হয় কম, ভুল হয় বেশি, ঠিক আছে? এই যাদের সমস্যা। আমাদের হচ্ছে এরপরের সেকেন্ড লাস্ট কিউএনএ, মেডিকেল প্রিপারেশন নেওয়া সেফ কিনা, সব অপশন নাকি বন্ধ হয়ে যায়। কথাটা আমিও আগে মানে ঠিক ভাবতাম, বাট অ্যাকচুয়ালি কথাটা ভুল। মেডিকেল প্রিপারেশন নিলে আরো অনেকগুলো সেক্টর ওপেন হয়ে যায় ভার্সিটি অ্যাডমিশনে, যেমন ঢাবি, চবি, রাবি, বি ইউনিটগুলা। বি ইউনিটের সিলেবাস কি থাকে? বাংলা, ইংলিশ, জিকে। জিকে এবং ইংলিশটা কিন্তু মেডিকেলের জন্য খুব ভালো করে পড়ায়, শুধুমাত্র বাংলাটা একাডেমিক্সে যা আছে ওইটাই জাস্ট একটু ভালো করে রিভাইজ দেওয়া লাগে। তো মেডিকেল ইনদের জন্য মেডিকেলে যেমন 5300 সিট আছে, এর পাশাপাশি প্রত্যেকটা ভার্সিটিতে 1000, 1200, 1500 করে সিট আছে। পাবলিক ভার্সিটিগুলোতে তুমি অ্যাটলিস্ট 6-7 হাজারের বেশি সিট পাবা শুধু পাবলিক ভার্সিটিতে, বি ইউনিটগুলোতে, ঠিক আছে? তো বি ইউনিটে পাবা, প্লাস হচ্ছে কৃষিতে কিন্তু এক্স ফ্যাক্টর হচ্ছে বায়োলজি, ম্যাথ না, এক্স ফ্যাক্টর বায়োলজি। কৃষিতে তোমার জন্য ওয়েট করতেছে, বি ইউনিটগুলো আছে। দেন অনেক কারো যদি ইচ্ছা থাকে অনেকে ডি ইউনিট পড়তে পারে। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারদের যেমন কোয়া ইউনিট আছে, মনে রাখবা মেডিকেলিয়ানদের জন্য বি ইউনিট আছে। বি ইউনিট কিন্তু খারাপ সাবজেক্ট না, ইকোনমিক্স বলো, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, জার্নালিজম, ল, অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। তো মেডিকেল প্রিপারেশন নেওয়াটা কখনোই অতটা রিস্ক না, যতটা আমাদেরকে বোঝানো হয়, শেখানো হয় বা মনে করানো হয়। মেডিকেলিয়ানদের জন্য আল্লাহ না করে মেডিকেল যদি ছুটেও যায়, ভার্সিটিতে প্রচুর অপশন আছে, অ্যান্ড যদি তোমার ওইখানেও ছুটে যায়, সেকেন্ড টাইম তো আছে ইনশাল্লাহ। ওকে, লাস্ট কোশ্চেন, প্রি মেডিকেল করা উচিত কি না? প্রি মেডিকেল বলে একটা কনসেপ্ট আমাদের দেশে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে এখন, যে এইচএসসির আগেই তোমাকে ডাক্তার বানিয়ে দিবে। আমার মতে তুমি যদি প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার সব শেষ, এইচএসসি তোমার টেস্টের ভিতর সব পড়াশোনা শেষ, সব ভালো করে পারো, গো ফর প্রি মেডিকেল, যাইতে পারো, বাট বাসাতে পড়তে পারো তোমার ইচ্ছা। বাট তুমি যদি গ্যাপওয়ালা মানুষ হও, তুমি যদি গ্যাপওয়ালা স্টুডেন্ট হও, তোমার শর্ট সিলেবাসে ঘাটতি, তোমার হচ্ছে ঠিকমতো পড়াশোনা হয় নাই, তোমার নিজের ভিতরে কনফিডেন্স নাই, কোনো দরকার নাই প্রি মেডিকেল কোর্সগুলো ভর্তি হওয়ার। তোমাকে অনেক রংচং বুঝাবে, নিজেকে আগায় রাখো এখন থেকে, নিজেকে হ্যান্ড করে ত্যান করো। আমি একদম বোল্ড স্টেটমেন্ট দিচ্ছি, ঠিক আছে? আমাকে কোনো কোচিং সেন্টার মানে যেহেতু টাকা পয়সা দেয় নাই, আমি একদম বোল্ড স্টেটমেন্ট দিচ্ছি যাতে, যে আমার কাছে প্রি মেডিকেলের গুরুত্বটা একদমই মানে খুব একটা ইম্পর্টেন্ট লাগে না, যে 5% 10% ইম্পর্টেন্স আমার লাগে নাই। কারণ এই জিনিসটা, পুরো জিনিসটা তোমার কাছে একটা নাকি স্ক্যাম মনে হবে, যে ভাই আমার শর্ট সিলেবাস শেষ নাই, আমি যা বইয়ের পর একাডেমিক্সের পরে আমি সেটাই পারি না, আমি নাকি মেডিকেলে পড়াশোনা শুরু করবো এখনই, তাই না? তো তোমাকে অনেক কিছু বুঝাবে, যে কি, যে তুমি একাডেমিক্সের পড়াশোনাও আমরা করাবো, ওইটাও গ্যাপ ফিলিং করবো, প্লাস মেডিকেলের পড়াশোনা পড়াবো। ভাই একটা জিনিসই মানুষ গুছাইতে পারে না একসাথে, সেখানে তোমাকে দুটো জিনিস কেমন গুছাবে? এর চেয়ে ভালো তুমি ওই 4 মাসে তুমি কোনো কোচিংয়ে যাও, জাস্ট যারা একাডেমিক পড়াবে। আর কোনো প্রিমেডিক্যাল যদি এমন থাকে শুধু এইচএসসি পড়াশোনা করাবে, সেটা এক জিনিস, সেটা তুমি করতে পারো। বাট যারাই তোমাকে বলবে যে এইসব করাবো প্লাস মেডিকেলে পড়াশোনা করাবো, স্টে অ্যাওয়ে। হ্যাঁ, জাস্ট স্টে অ্যাওয়ে। আর তুমি যদি প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট থাকো, তাহলে তোমার জন্য ঠিক আছে, যে না আমার সব পড়াশোনা শেষ ভাইয়া, আমি এখন কি করবো বুঝতেছি না, তখন তুমি পড়ো, দ্যাটস আপ টু ইউ। ওকে, তো হচ্ছে এই আমাদের ছিল আজকের টোটাল ভিডিও। আমি খুব এক্সপার্ট কেউ না, অ্যান্ড আমার গাইডলাইনগুলা একদম মানে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এমন না, বাট কেউ যদি জিনিসগুলো ঠিকভাবে পালন করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই ভালো করতে পারবা। অ্যান্ড ফাইনালি একটা জিনিস, লাস্ট একটা কথা বলে শেষ করে দিব, একটু অফ টপিক মনে হতে পারে, বাট অ্যাডমিশন লাইফে রিলিজ করবা।
জীবনে স্পিরিচুয়াল হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু একদম সহজ বাংলায় বললে ধার্মিক হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি অ্যাডমিশন লাইফে গিয়ে জিনিসটা রিয়ালাইজ করতে পারবা। অ্যাডমিশনে পড়াশোনাটা যত ইম্পর্টেন্ট ভাইয়া, তোমার তার চেয়ে কম না বরং বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভাগ্য, কপাল, লাক। ঠিক আছে? জিনিসটা অনেক বেশি ম্যাটার করে। এক্সাম সেন্টারে তুমি গিয়ে এক্সাম যে ভালো দিবে না খারাপ দিবে, এটা যেমন ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি কতটা পড়াশোনা করছো। তার পাশাপাশি এগুলোর ডিপেন্ড করে তোমার মাথা ঠিক আছে কিনা, তোমার হচ্ছে যে তুমি প্যানিক করতেছো কিনা, তোমার প্রশ্নগুলো কমন পড়ছে কিনা, তুমি আগে পড়াগুলো বুঝতে পারছো কিনা, তুমি যে টেবিলে বসে এক্সাম দিচ্ছ সেসব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? এই সব কিছু ডিপেন্ড করবে। তো তুমি এখানে খেয়াল করে দেখো, তোমার এই পড়াশোনা ছাড়া বাকি কোনোটার উপর তোমার হাত আছে? নাই। বাকি সবগুলো উপর থেকে ডিসাইড হয়। হ্যাঁ? তোমার যে স্পিরিচুয়াল দিকটা ঠিক না থাকে, তোমার এই জিনিসগুলা মানে তোমাকে কভার দেওয়ার কিছু নাই। জাস্ট মানে সবকিছু প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া ছাড়া। বাট তুমি যখন স্পিরিচুয়াল হচ্ছ, তুমি সবকিছু একজনকে চাইতে পারতেছো। যে 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 আল্লাহ বা সৃষ্টিকর্তা খোদা এই জিনিসগুলোতে আমাকে ভালো রাখো, বা আমাকে কোশ্চেন কমন দিতে পারো যে আল্লাহ আমাকে হচ্ছে একটু মাথা ঠান্ডা রাখা, আল্লাহ আমার ইয়া করা। এটা একটা জিনিস। আর সেকেন্ড আর হচ্ছে একদম লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে তোমার যতক্ষণ না পর্যন্ত তুমি এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস আনতে পারতেছো, ফাইনালি তোমার স্পিরিচুয়াল দিকটা ঠিক হচ্ছে, তোমার কিন্তু হতাশ হওয়ার সম্ভাবনাটা ততটাই বেশি। হ্যাঁ? তুমি যখনই একজন পারফেক্ট মুসলিম হচ্ছ, পারফেক্ট মুমিন হচ্ছ, তখন তোমার তাকদীরের প্রতি বিশ্বাসটা চলে আসতেছে। ঠিক আছে? তখন তোমার ইসলামের প্রতি বিশ্বাসটা চলে আসতেছে। তখন তুমি যে ডিসিশন গুলো আসতেছে, ওগুলোর প্রতি তুমি কখনো হতাশ হচ্ছ না। হ্যাঁ? যে ঠিক আছে, এটা আমার ভাগ্যে আছে, এটা আমার কপালে আছে। আমি এত এফোর্ট দিচ্ছি, তারপরেও হচ্ছে না। দ্যাট মিনস এটা হয়তো আমার কপালে নাই। তো এই বিশ্বাসটা যখন তোমার ভিতরে থাকবে, তখন তুমি হতাশ হবে না, তোমার ভিতরে প্যানিকটা আসবে না। ঠিক আছে? তো এটাই আরকি। ওকে, তো থ্যাংক ইউ গাইস এতক্ষণ ভিডিও দেখার জন্য। মোস্ট ওয়েলকাম সবাইকে।